রাহা জানে তার বলা কথাটা অহেতুক, তাও রাহা তিশানের সাথে একটু লাগতে আসলো। রাহার কথা শুনে তিশান একটু বিচলিত না হয়ে বলল, পুরো পৃথিবী জুড়ে আমার একটাই কাঙ্ক্ষিত মানুষ, যে এখন আমার গলায় বাঁদরের মতো ঝুলে আছে সেই। রাহা তিশানকে রাগাতে না পেরে বিরক্ত হলো। কি বলে যে ব্যাটাকে চেতানো যায়। রাহা ভাবলো মোয়ের নামটা সরাসরি বলে দিলেই তো মনে হয় হবে, কিন্তু না, মোয়ের কথা শুনলে আরো হেলা করবে সে। তাই একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলার জন্য রাহা ভাবতে লাগলো। রাহা আহ্লাদি কণ্ঠে বলল, আজকাল তো দেখি সুন্দরীরা বাসা অবধি চলে আসে মিস্টার তিশানের জন্য। তিশান রাহার দুষ্টুমি বুঝতে পেরে নিজেও একটু দুষ্টুমি করে বলল, বাসায় তো সুদর্শন যুবক থাকলে তো মেয়েদের লাইন লাগবেই, রাহারানী তো তাকে পাত্তাও দেয় না। কই রাহা ভেবেছে তিশানকে জব্দ করবে, অথচ তিশান উল্টো রাহাকে ফাঁসাচ্ছে। রাহা তড়িগড়ি করে বলল, হুম, চলে যান যারা পাত্তা দেয় তাদের কাছে। তিশান পেছন থেকে রাহাকে টেনে সামনে এনে বলল, পাত্তা না পেলেও আমার মহারানীর কাছেই থাকবো, বুঝলে? রাহা বুঝতে পারলো তিশানকে রাগানো যাবে না। ছেলেটা এত তেদর, রাগাতে চাচ্ছি অথচ রাগে না, আর রাগাতে না চাইলে হুট করে রেগে তুফান চালিয়ে দেয়। রাহা ভাবলো এবার জানিয়ে দেওয়া যাক মৌয়ের কথা। রাহা শান্ত এবং স্বাভাবিক ভঙ্গিতে বলল, মৌ আপু এসেছিল বিকেলে। রাহার মুখে মৌয়ের কথা শুনে তিশান এক প্রকার লাফিয়ে উঠল। মৌ আসছে? কেন আসছে? তিশানের কণ্ঠে অন্য কিছু, যেটা রাহার কাছে বেশ অদ্ভুত লাগলো। এতক্ষণ শান্ত থাকা তিশানের এই অস্থিরতা রাহার চোখে ধরা পড়লই। রাহা অবাক হয়ে ঠায় তিশানের দিকে তাকিয়ে আছে। বুঝতে পেরেই তিশান নিজেকে একটু শান্ত করে ফের জিজ্ঞেস করলো। তা কেন এসেছিল? রাহার মাথায় বুদ্ধি খেলে গেল। রাহা বুদ্ধি করে মিথ্যে বলল, আপনাকে খুঁজলো। আমাকে তো কিছু বলছে না, মানে বলেনি, বললো আপনার সাথেই নাকি বলবে। রাহার কথায় তিশান একটু শান্ত হলো। মনে হচ্ছে রাহার কাছে কিছু বলেনি বলে তিশানের এই শান্ত হওয়া। তিশান হাতের উল্টো পিঠে মুখ মুছে নিয়ে হাসার চেষ্টা করে বলল, ও, ও, আমাকে? আমার সাথে আবার ওর কি কথা থাকতে পারে? রাহা মুখে বলল, সে তো আপনি আর মৌ আপু জানেন। কিন্তু মনে মনে তিশানের চোখে মুখের এই অস্থিরতা রাহাকে অন্য কিছু ভাবছে। রাহা ঠিক করে ভাববে সেটাও যেন গুছিয়ে ভাবতে পারছে না। কিন্তু রাহার এই অস্থিরতা তিশানকে বুঝতে দিল না। তিশানের সামনে রাহা স্বাভাবিক রইল। রাত তখন গভীর, বাহিরে মিশকালো অন্ধকার, কুয়াশায় আশপাশ ঢেকে আছে। মাঝে মাঝে দূরে কোথাও একটা হুতুম প্যাঁচার ডাক শোনা যাচ্ছে। হঠাৎ করেই আচমকা রাহার কড়া ঘুমটা ভেঙে গেল। শীতের রাতের কম্বলের নিচে আরামে গুটিসুটি মেরে সে নিজেকে একটু গুটিয়ে নিল। ঘুম ঘুম চোখে রাহা পাশ ফিরেই এক হাত দিয়ে তিশানকে খুঁজল। বিছানা ফাঁকা পেয়েই রাহা চমকে উঠল। চোখ পিটপিট করে তাকিয়ে দেখলো তিশান বিছানায় নেই। ঘুমের মধ্যে ঘাবড়ে গেলেও এখন ভেবেছে তিশান ওয়াশরুমে গিয়েছে হয়তো। ঘুমটা ভেঙে গেল বলে আর ঘুম আসছে না রাহার। সে একটু নড়ে চড়ে উঠতেই খেয়াল করলো বারান্দায় যাওয়ার দরজাটা হালকা করে খোলা। সম্পূর্ণ রুম অন্ধকার হলেও বারান্দা থেকে বাহিরের ল্যাম্প পোস্টের ঘোলাটে আলোর একটা রোশনি রুমের ভেতর চলে আসছে। সেই আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে বারান্দার দরজাটা খোলা। কিন্তু রাহার যতদূর মনে পড়ে সন্ধ্যায় রাহা আর তিশান আড্ডা শেষ করে বারান্দার দরজা আটকে দিয়েছিল। তাহলে এখন খোলা কেন? রাহা ভয় পেল বটে। ভয়ে বড়সড় হয়ে বারবার ওয়াশরুমের দরজার দিকে তাকাচ্ছে। বোকা মেয়েটা ভাবছে তার স্বামী ওয়াশরুমে। একটা বারের জন্য মনে হলো না তিশান বারান্দায় থাকতে পারে। বেশ কিছু সময় যাওয়ার পরও তিশানের বের হওয়ার খবর নেই। রাহা এবার আর ভয় পেয়ে বসে থাকতে পারলো না। সে কম্বল সরিয়ে পা টিপে টিপে বারান্দার দরজার আড়ালে দাঁড়িয়ে বারান্দায় উকি মেরে তিশানকে দেখেই চমকে গেল। তিশান! তিশান এত রাতে বারান্দায় কেন? রাহা নিজেকে সামলিয়ে নিল। তিশান ফিস ফিস করে কারো সাথে কথা বলছে। রাহার বুকটা ধক করে উঠল। তিশান ফিস ফিস করে কথা বললেও কণ্ঠে অনেক তেজ। মনে হচ্ছে কাউকে ভীষণভাবে ধমকিয়ে শাসাচ্ছে। রাহা চুপটি করে দরজায় একটা হাত দিয়ে ধরে দাঁড়িয়ে আছে, অথচ রাহার হাতটা অনবরত কাঁপছে। রাহা কি করবে বুঝতে পারছে না। মনকে বলল, ধুর, নিশ্চয়ই তিশান ভাইয়ের অফিসে ইমার্জেন্সি কল। আমার স্বামী আমাকে নিয়ে কত ভাবে যে সে বারান্দায় গিয়ে ফিস করে কথা বলছে, যেন আমার ঘুমে ডিস্টার্ব না হয়। এই সুন্দর সান্ত্বনাটা রাহা নিজেকে দিল। কিন্তু পরক্ষণেই তিশান দরজার কাছাকাছি এসে ফোন কানে রেখেই বলল,
তিশান কথাটা বলেই বারান্দা ছেড়ে চলে আসতে নিবে, আর রাহা তিশানের মুখে মৌয়ের নাম শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়েছে। তিশান আসতেছে দেখেই রাহা দ্রুত সরে নিতে নিবে, অমনি কিছু একটা সাথে ধাক্কা খেয়ে রাহা পড়ে যেতে নিবে। অমনি তিশান পেছন থেকে অবাক হয়ে এসে রাহাকে তুলে ধরে বলল। রাহা, তুই এখানে কেন? রাহার চোখ চিকচিক করতে থাকলো, নিজেকে একটু স্বাভাবিক করতে চাইলো। এখন তিশানকে কোনো কিছু নিয়ে জিজ্ঞাসাবাদ করলে রেগে যেতে পারে। ব্যাপারটা বিটঘুটে না করে রাহা মনেই গেঁথে রাখলো। মুখে হাই তুলতে তুলতে বলল। লাইট অফ করে রাখছেন, অন্ধকারে কিছু দেখছিলাম না, ওয়াশরুমে যাওয়ার জন্য উঠলাম। তিশান রাহার কথা মেনে নিল, তার বলা কোনো কথা শোনেনি এটা ভেবেই একটু স্বস্তি পেল। রাহা ওয়াশরুমে ঢুকে গেল, চোখে মুখে পানি দিয়ে কিছু সময় থম মেরে দাঁড়িয়ে রইল। তারপর স্বাভাবিক থাকার মতোই ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। তিশান ততক্ষণে শুয়ে পড়েছে। রাহা এসে শুতেই তিশান রাহাকে টেনে নিজের কাছে নিল। তিশানের উষ্ণ ছোঁয়াতে রাহার ভাবান্তরগুলো থেমে থাকেনি, তার ভাবনারা তীর তীর করে বাড়তে থাকলো, মাথায় হাজারো ভাবনা। কিন্তু তিশানের প্রতি এই অবিশ্বাসে আসে না যে তিশান ঘরে স্ত্রী রেখে বাহিরের মেয়ের সাথে পরকীয়া করবে। এটা রাহা কখনো মানতে পারে না। তাই রাহা তিশানের দিকে পিঠ ঠেকিয়ে শুয়ে থাকাকে, কিন্তু তিশানের প্রতি এই অবিশ্বাস আসে না যে তিশান ঘরে স্ত্রী রেখে বাহিরের মেয়ের সাথে পরকীয়া করবে। এটা রাহা কখনো মানতে পারে না। তাই রাহা তিশানের দিকে পিঠ ঠেকিয়ে শুয়ে থাকা থেকে তিশানের বুকে মুখ গুজল, কিন্তু মনের ভেতরের খুঁতখুঁত ভাবটা গেল না। মোয়ের সাথে তিশানের কিসের কথা থাকতে পারে এটাই রাহা বুঝতে পারছে না। আর তিশানের কথা যতটুকু শোনা গিয়েছে মনে হয়েছে তিশান মৌকে শাসাচ্ছে। তার মানে কি তিশানকে মৌ বিরক্ত করে কোনোভাবে? তিশানকে কি একবার জিজ্ঞেস করে দেখবে? তিশান যদি রেগে যায়, যদি বলে তুই কান পেতে শুনেছিস কেন আমার কথা, তখন? না না, রাহা ভাবলো তিশানকে কিছু জিজ্ঞেস করা যাবে না। হালকা একটু নজর রাখবে ভেবেই হাজারো চিন্তার মধ্যে ঘুমিয়ে গেল মেয়েটা। এতক্ষণ তিশান চুপটি করে থাকলেও এবার রাহার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। মনে হলো হাজারো আকুতি তিশানের নিজের করা ভুলের জন্য নিজেকে এমনভাবে ফেঁসে যেতে হবে, জানলে সব মানুষই বোধহয় আর তার মতো পাপ করার আগে একটু হলেও ভাবত। পাপ কারো পিছু ছাড়ে না, এটা তিশানের সাথেই প্রমাণ হবে বোধহয়। অজিউর রহমান আজকে বাসায়। তিনি বাসায় থাকলে সম্পূর্ণ বাসায় একটা নীরবতা বিরাজমান থাকে। যদিও বাসাটা এখন আগের মতো হইচইতে থাকে না। আগে তানিয়া ছিল, মৌ ছিল, আর বাচ্চামো করা রাহাও ছিল। যেই মেয়ে এখনো আছে, কিন্তু তার বাচ্চামো নেই। তিশানের অনেক স্টুডেন্টরা ছিল, যে কারণে বাসার মধ্যে একটা হইচইয়ের ব্যাপার থাকতো। ইদানিং সেটা নেই, বাসা সব সময়ের মতোই নীরব থাকে। সকাল 7টা, রাহা ব্যস্ত হাতে তার শ্বশুরের সামনে নাস্তার প্লেট রাখলেন। সাদা আটার রুটি, সাথে ডিম ভাজা আর আলু ভাজি। রোকেয়া বেগম রান্নাঘর থেকে রাহাকে ডেকে বললেন তিশানের দুপুরের খাবারটা বক্স করে দিতে। রাহা দ্রুত পায়ে রান্নাঘরে ঢুকেই বলল, মা সে কখনই তো দিয়েছে তোমার ছেলের খাবার, রেডি করো, একটু দেরি হলে তোমার ছেলে না আবার আমায় মাথায় তুলে আছাড় দিবে। রোকেয়া বেগম বাকি রুটিগুলো ছেঁকতে ছেঁকতেই মুচকি হাসলো। রাহা তাকে এখন আর খালামণি ডাকে না, মা বলেই ডাকে। মেয়েটা খুব লক্ষ্মী, কি সুন্দর কোমল তার মন। রোকেয়া বেগম ভেবেছিল সে হয়তো বাবা মা ডাকবে না, কিন্তু তাকে ভুল করে দিয়ে রাহা ঠিকই তাদেরকে বাবা মা ডাকে। অথচ তিশান এখনো মুনতাহারা আর শরীফুলকে আন্টি আঙ্কেলি ডাকে। এতে অবশ্য তাকে কেউ কোনো জোর জবরদস্তি করেনি। তিশান বের হওয়ার আগে রাহা তিশানের মোবাইল তন্ন তন্ন করে সবকিছু চেক করেছিল, কিন্তু মৌয়ের সাথে কোনো কিছুই পেল না। রাহা বেশ হতাশ হলো। তিশান বেরিয়ে পড়েছে সেই কখন। রাহা বসে বসে ভাবছে কি করা যায়। নিজের স্বামীকে সে ভালো করে জানে, তারপরেও তাকে আরেকটা মেয়ের সাথে কখনোই সন্দেহ করতে পারছে না। কিন্তু তাছাড়া তাদের দুজনের সম্পর্কটা এমন লুকোচুরির কেন হবে সেটাই বুঝতে পারছে না রাহা। মৌয়ের বর্তমান ঠিকানাও নেই যে তার সাথে যোগাযোগ করবে। মৌকে অবশ্য কথার ফাঁকে জিজ্ঞেস করা হয়েছিল কোথায় বাসা নিয়েছো, অথচ মৌ তার কথাটা একেবারে এড়িয়ে গিয়েছিল। আচ্ছা মা, আমাদের নিচ তলায় নতুন ভাড়াটিয়া এসেছে? রাহা প্রশ্নটা করলো তার শাশুড়িকে। তিনি বসে বসে পান সাজাচ্ছিল। ইদানিং পান খাওয়া শুরু করেছে। রাহা মজা করে বলেছিল, আমার শাশুড়ি এত জোয়ান মানুষ হয়েও পান খেয়ে লাল হয়ে থাকে। রোকেয়া বেগম হেসে বলেছিল, জোয়ান বুড়া লাগে না রে, এখন যুবতী মেয়েগুলো পান খায়। রাহার সে কি হাসি এই কথা শুনে।
রোকেয়া বেগম গালের চিপায় পান ঢেলে দিয়ে চিবোতে চিবোতে বলল, হ্যাঁ, ভাড়াটিয়া তো এসেছে সেই গত মাসেই। কেন বলতো? না, ছাদে কাপড় চোপড় দেখলাম, তাই জিজ্ঞেস করলাম। রোকেয়া বেগম অবাক হয়ে বলল, ও মা, তুই জানতিস না আগে থেকে ভাড়াটিয়া এসেছে? তুই দুনিয়ায় আছিস তো? রাহা একটু চুপসে গেল, কারণ সে জানতো ভাড়াটিয়া এসেছে, কিন্তু তাও কথা নেওয়ার জন্য এই কথাটা বলছে। আরে এত খেয়াল করিনি গো। আচ্ছা, মৌয়াপুরা কি চলে গেল? কেন গেল? রোকেয়া বেগম পান চিবোতে চিবোতে বলল, হ্যাঁ, চলেই তো গেল। বড্ড মায়া লাগে ওদের জন্য। কি জানি কেন চলে গেল হঠাৎ করে। বলল তো তার ছোট ভাইটারে নাকি যেই মাদ্রাসায় দিয়েছে সেটা এখান থেকে দূরে হয়ে যায়। রাহা কিছুটা দ্রুত ব্যস্ত হয়ে বলল। এখন কোথায় থাকে ওরা? রাহা কথাটা জিজ্ঞেস করে অধীর আগ্রহ শাশুড়ির পানে তাকিয়ে রইল। নিশ্চয়ই শাশুড়ি এখন ঠিকানাটা বলবে, কিন্তু না, শাশুড়ি তাকে সম্পূর্ণ নিরাশ করে দিয়ে বলল, কি যে বলছিল একটা নাম মনে আসছে, কিন্তু মুখে আসছে না। ওর মায়ের সঙ্গে আর কথা টথা হয় না যে। আগে তো কল দিত, এখন তো তাও দেয় না। কি জানি কি হলো। রাহা একটু নমনীয় কণ্ঠে বলল। তুমি না হয় কাল একবার কল দিয়ে খবর নাও। রাহার প্রস্তাবটা রোকেয়া বেগমের পছন্দ হলো। ফোনটা এনে রাহার কাছে দিয়ে নিজের চশমাটা চোখে লাগিয়ে বলল। নাম্বারটা দেখ তো কোথায় আছে। সে যেভাবে চশমা চোখে দিচ্ছিল, রাহা ভেবেছে নাম্বার হয়তো সে নিজেই বের করবে। কি জানি, চশমা পরা মুরব্বী লোকদের মনে হয় এমনটাই স্বভাব। বেশ কিছু সময় খোঁজার পর একটা নাম্বার পেল, মৌ দিয়ে সেভ করা। রাহা কিছু না ভেবে শাশুড়ির দিকে আর চোখে তাকিয়ে চুপি চুপি নাম্বারটা নিজের ফোনে তুলে নিল। এর নাম্বারে কল দিয়ে শাশুড়ির কাছে দিল। দুইবার রিং হতেই রিসিভ হলো। ওপাশ থেকে সালাম দিয়েছে। রোকেয়া বেগম সালামের জবাব দিয়ে জানতে চাইল, মৌ নাকি গো? জি আন্টি, ভালো আছেন? আপনার শরীর এখন কেমন? ভালো মা, ভালো আছে শরীরটা। তা তোমাদের কি খবর? সেদিন তো আসলে, আমি ঘুমে থাকতে থাকতে চলে গেলে। দুটো কথাও বলতে পারলাম না। চোখের দেখাই তো দিলা না। একটু ডাকলেই তো পারতে। মৌ হেসে বলল, না আন্টি, আপনি অসুস্থ তাই ডাকিনি আর। তা তোমার আম্মু কেমন আছে? আর তোমার ভাই মাদ্রাসায় যায় তো ঠিকঠাক? জি আন্টি, মাদ্রাসায় তো আছে। আম্মু নয়তো আমি মাঝে মাঝে গিয়ে দেখা সাক্ষাৎ করে আসি। মাশাল্লাহ মাশাল্লাহ, বেশ ভালো। এতক্ষণের কথোপকথন সব শুনেছে রাহা, কারণ কলটা লাউড স্পিকারে দেওয়া ছিল। সে শাশুড়িকে ঠোঁট নাড়িয়ে শিখিয়ে দিল বাসাটা কোথায় জিজ্ঞেস করতে। রোকেয়া বেগমও বুঝলো, তবে তিনি আরো চতুর, সরাসরি জিজ্ঞেস না করে বলল। আইসো আবার, তোমার আম্মুও বলো আসতে। এই কথার বিপরীতে মৌও তাকে বলল যেতে। তখনই তিনি চট করে বলে ফেলল, যাব কি করে গো? তোমাদের বাসা কোথায় সেটাই তো এখনো জানা হলো না। মৌ ব্যস্ত কণ্ঠেই বলে দিল, কি বলেন, বাসা কোথায় জানেন না? বাসা তো বউবাজারের কাছে। দক্ষিণে যে সদরে যাওয়ার রোড, তার পূর্ব পাশে বড় বাজার আছে, ওটার পিছনের গলিতে ছাইরঙা 3 তলা বিল্ডিংটাই। আমরা 2 তলায় থাকি। মৌয়ের বলা ঠিকানা রাহার সাথে সাথে মুখস্থ করে ফেললো। যেন কাঙ্ক্ষিত ইনফরমেশন পেয়ে খুশি খুশি লাগছে, আর কিছুটা আতঙ্কিতও লাগছে। কে জানে মোর থেকে কোনো তথ্য বের হয়ে আসে। খারাপ কোনো কিছু যেন না হয়, সেটারই দোয়া করছে মেয়েটা। বিশেষ করে তার প্রাণপ্রিয় স্বামীর বিরুদ্ধে কোনো কিছু। মেয়ে জাতি বড়ই আহ্লাদি আর নাক উঁচানো তার স্বামীর ব্যাপারে। যেখানে সন্দেহ করার দরকার পড়ে না, সেখানেও সন্দেহ করে। আর এখানে তো রাহা নিজ কানে শুনে নিল। এরপরও চায় স্বামীর বিরুদ্ধে কিছু না হোক, তার ভাবনা আর সন্দেহগুলো ভুল হোক। সে নিজে ভুল হোক, কিন্তু তিশান ভুল না হোক, ভুল মানুষও না হোক। ভালোবাসা পেয়ে হারানোর শোক সামলাতে পারবে না সে। রাহার বুক ধক ধক করে, কি জানি কোন খবর আসে। শান্তশিষ্ট রকচটা দেয়ালের পিঠে তার কাটায় আটকে রাখা ঝুলানো ছবিটার দিকে তাকিয়ে আছে রাহা। ছবিতে সুন্দর একটা ফ্যামিলি ফটো। সাদা কালো ছবিটাতে 6 বছরের মৌ তার বাবার কোলে, আর 1 বছর বয়সের একটা বাচ্চা ছেলে মৌয়ের মায়ের কোলে। রাহা বুঝলো এটা মৌয়ের ছোট ভাইটা। মাছ বাজার ফেলে ছোট্ট গলিতে ঢুকে আধো অন্ধকার গলির এক কোণে মৌদের বাসাটা।
পুরনো বিল্ডিং, রুমের ভেতর লাইট জ্বালিয়ে রাখার পরেও কেমন অন্ধকার অন্ধকার একটা ভাব। রাহা বসার রুমে বেতের সোফায় বসে মনে মনে ভাবলো, আমাদের এত সুন্দর খোলামেলা বাসা ছেড়ে এখানে আসলো, হয়তো বাসা ভাড়া কম এখানে। এই শীতের সিজনে বোরকা হিজাব পরিহিতা রাহা রুমে বসে ঘামছে। ঠিক কোন কারণে এই ক্লান্তি সেটা রাহার বুঝতে অসুবিধা হলো না। একে তো এই বন্ধ রুম, তার উপর তিশানকে মিথ্যা বলে বেরিয়েছে। তিশান অফিসে যাওয়ার পর রাহা তাকে জানিয়েছে যে সে কলেজে যেতে চায়। তিশান এটা শুনে ধমকি ধামকি করে বলে যে রাতে তো কলেজে যাওয়ার কথা বললি না, এখন হুট করে বলতেছিস কলেজ যেতে হবে, আগে বললে আমি দিয়ে আসতে পারতাম। রাহা জানে সে কলেজ যাবে না, তাই তিশানের সাথে মধুর স্বরে কথা বলে বুঝিয়ে বলল সে একা যেতে পারবে, সমস্যা নেই, খুব জরুরি ক্লাস আছে আজকে, ফাইনাল এক্সামের মাধ্যমে লেকচার দিবে স্যার। তিশানও আর না করতে পারল না। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পরেও মৌয়ের দেখা পেল না রাহা। এদিকে অপেক্ষায় থাকতে থাকতে আর তিশানের ভয়েও রাহা বিরক্ত হচ্ছিল। মৌয়ের মা রাহাকে বসিয়ে দিয়ে যে কোথায় গেল তারও কোনো খবর নেই। রাহা বিরক্ত হয়ে উঠতে যাবে, অমনি দরজা ঠেলে রুমে ঢুকলো মৌ। রাহার দিকে তাকিয়ে কিঞ্চিত হেসে বলল, আরে রাহা যে, তিশান জানে তুমি আমার কাছে আসছো? এই যে রাহাকে দেখে বউ অবাক হলো না, এটারও একটা কারণ হলো তার মায়ের কাছে আগেই শুনে নিয়েছে, তা না হলে নিশ্চয়ই একটু না একটু ঘাবড়ে যেত। রাহা কেবল মৌয়ের ভাবভঙ্গি বোঝার চেষ্টা করে। মৌয়ের কণ্ঠস্বর নিচু, অথচ কথায় কতটা জটিলতা। জানলে অসুবিধা হতো বুঝি? মৌ রাহার সামনে এসে বলল, মেয়েটা ইদানিং অনেক ফ্যাকাশে লাগে, আগে এতটাও লাগতো না, তবে আগে থেকেই তার মধ্যে একটা অন্যরকম ভাব থাকতো, যেটা রাহা টের পেলেও পাত্তা দেয়নি, কিন্তু আজকাল ব্যাপারটা পাত্তা দিতেই হচ্ছে। রাহার বলা কথায় কেবল চোখ তুলে তাকালো। মৌ কথার জবাব না দিয়ে কণ্ঠে ব্যস্ততা এনে বলল, তা কি মনে করে রাহা? রাহা এবার একটু অপ্রস্তুত হলো, ঠিক কোথা থেকে কিভাবে শুরু করবে সেটা তো ভেবে আসেনি। মৌয়ের সাথে দেখা করে কথা বলতে হবে এটা ভেবেই তো দৌড়ে চলে এসেছিল। কি বলবে এবার ভাবতে ভাবতেই রাহা চিন্তিত মুখ দেখে এক গ্লাস পানি রাহার দিকে এগিয়ে দিয়ে মৌ বলল, পানি খাও, এত ঘামছো কেন? রাহা হাসার চেষ্টা করলো। সে সত্যি ঘামছে, অনেকটা নার্ভাস লাগছে অজানা এক কারণে। সে যে নার্ভাস এটা মৌয়ের চোখে ধরা পড়ে গেল দেখে আরো বেশি অপ্রস্তুত হলো। রাহার এমন অবস্থা দেখে মৌ একটু চুপ করে থেকে বলল, সংসার কেমন চলছে? মৌয়ের করা প্রশ্নে রাহা বোধহয় একটু সহজ হলো। সংসার তো ভালো যাচ্ছে, খুবই ভালো বলা যেতে পারে, কিন্তু ঝামেলাটা মনে হয় আপনার জন্য হচ্ছে। মনে মনে কথাটা ভেবে রাহা হাস্যোজ্জ্বল মুখে বলল, আলহামদুলিল্লাহ, আর 5টা সুখী সংসার যেমন তেমনি যাচ্ছে। মৌ দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, সুখী হওয়ার দরকার। এই রাহার জন্য কত কি করলো তার হাজবেন্ড। রাহা যেন সুযোগ পেল, দ্রুত গলায় বলে উঠল। কি কি করলো আপু? রাহার তারা দেখে মৌ বুঝে গেল সে কোনো মতলব এখানে এসেছে। আর কোনো কথা না বলে মৌ ফট করে বসা থেকে উঠে গিয়ে কিছুটা ক্ষুব্ধ কণ্ঠে রাহাকে বলল, যেই মতলবে এসেছো সেটা পূর্ণ হচ্ছে না রাহা, তুমি আসতে পারো এবার। রাহা থমথমে অবস্থায় পড়ে গেল। হুট করে এমন ব্যবহার আশা করেনি সে। কিছুটা অপমানিত ফিল হলো। এই ছোট্ট জীবনে খুব কম মানুষ রাহাকে সিরিয়াস অপমান করেছে। সে সব সময় স্বল্প মানুষের সাথে চলাফেরা করেছে, আর এই সব মানুষগুলোর কাছেই রাহা বেশ আদরের ছিল। তাই এমন অপমানে চোখ চিকচিক করে উঠলেও নিজেকে সামলিয়ে একটু কড়া স্বরে বলল, এত ভয় কিসের মৌ আপু? কিসের এত ভয় তোমার? কি লুকাচ্ছ আমার কাছ থেকে? মৌ রেগে গেল, প্রচন্ড ধমক দিয়ে বলল, শাট আপ রাহা, আমি তোমার সিনিয়র, উঁচু গলা করে কথা বলো না। তোমাকে কিন্তু ভদ্রঘরের মেয়েই জানি। আমি ভদ্রঘরের মেয়ে বলেই এখনো আপনার সাথে সুন্দর করে কথা বলছি মৌ আপু। মৌ কিঞ্চিত হেসে রাহার মুখের সামনে এসে বলল, তাই না? তা আমার সাথে তুমি অসুন্দর করে কথা বলতে চাচ্ছ নাকি বলো তো? রাহা কি বলবে আর বুঝতে পারছে না। অন্যের বাসায় এসে কারো থেকে জোর করে কি আদৌ কোনো কথা বের করা যায়? কি জানি, যায় হয়তো, কিন্তু রাহা কখনো এমন পরিস্থিতি পার করেনি। রাহার ভাবনার মাঝে ফোনটা বেজে উঠল। তিশান কল দিয়েছে। কি করবে এখন? কল রিসিভ না করলেও সমস্যা। রাহা কল রিসিভ করতেই ওপাশ থেকে তিশান বলল, কলেজে গিয়েছিস তো ঠিকঠাক? জানালি না তো, বললাম পুছে নক দিতে, আমার চিন্তা হচ্ছিল।
রাহা কণ্ঠ স্বাভাবিক করে বলল, আসলে ক্লাস শুরু হয়ে গিয়েছিল তো তাই আর কল করতে পারিনি। তিশান বিশ্বাস করে নিল এই কথা। আরো কিছু আদর মাখা কথা বলে সে কলটা রেখে দিল। মৌ তখনও সেখানে দাঁড়িয়ে রাহার দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলল, স্বামী সোহাগ ফেলে রেখে কেন শুধু শুধু অশান্তি করতে আসছো রাহা? রাহা আর ভাবল না, হুট করেই বলে ফেলল। তবে আপনি কেন আসছেন আমাদের মাঝে? রাহার কথায় মৌ হেসে গড়াগড়ি খেলো। এত হাসে মনে হয় কখনো দেখা যায়নি তাকে। হাসলে সবাইকে ভালো লাগে, কিন্তু এখন মৌয়ের এই হাসি রাহার মোটেও ভালো লাগছে না। রাহা বিরক্ত হলো, কিন্তু মুখে কিছু বলল না, মৌয়ের মুখের দিকে তাকিয়ে রইল। মৌ ইচ্ছে মতো হেসে নিজেকে খুব কষ্টে থামিয়ে বলল, আহা রাহা, তুমিও না। তোমার কি মনে হয় তোমার স্বামীর জন্য সবাই পাগল? শোনো, সবাই পাগল কিনা জানি না, তবে আমি এসবে নাই। মৌয়ের চোখ মুখের ভাব অনেকটাই সিরিয়াস, তাই রাহার কিছুটা বিশ্বাস হলো। নিজেকে একটু হালকা লাগছে, তবে তাও একটা কিন্তু থেকে যায়। তিশানের সাথে রাতের গভীরে কিসের কথা তার? রাহা এখনই সেটা আর প্রকাশ করলো না। পরিস্থিতি বুঝে একটু চুপ থাকতে হয়, এতে লস নয় বরং লাভই হয়। তবে রাহা একেবারে ছেড়ে না দিয়ে বলল, তবে বাসা কেন হঠাৎ চেঞ্জ করে ফেললে? বিয়েই বা কেন করবে না? মনোভাব কেন এমন? নিশ্চয়ই তিশানের জন্য, তাই নয় কি? মৌয়ের দুই চোখে আগুন জ্বলে উঠল। সামনে থাকা টেবিলে প্রচন্ড জোরে থাপ্পড় বসিয়ে দিল। সম্পূর্ণ ঘরময় শব্দ করে উঠল। রাহা কিছুটা ভয় পেয়ে চুপসে গেল। মৌ জ্বলন্ত আগুনময় চোখ নিয়ে রাহার দিকে তাকিয়ে বলল, শুধুমাত্র তিশানের জন্য বেঁচতে গেলে রাহা? তা না হলে তোমার এই ফালতু লজিকের কথার জন্য আমি তোমার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতাম। রাহা ভয় পেলেও দমে গেল না। মৌয়ের দিকে পিটপিট করে তাকিয়ে বলল, তিশানের জন্য কেন? এত সিরিয়াস মুহূর্তেও রাহার এমন সহজ সরল প্রশ্ন, যা মৌকে কঠোর হতে দিচ্ছিল না। মৌ একটু সহজ হলো। রাহার সহজ সরল মুখের পানে তাকিয়ে ভাবলো, মেয়েটারই বা কি দোষ? রাহার সন্দেহ দূর করতে হবে ভেবেই মৌ বলল, তোমাকে ফুলের টোকা দিলে তোমার তিশান এসে আমাকে কচুকাটা করতে দ্বিধা করবে না, বুঝলে এবার? তিশান সম্পর্কে তুমি এত কিছু জানো কি করে মৌ আপু? রাহার কণ্ঠে সরলতা। মৌ বড্ড আবেগী, অথচ নিজেকে সব সময় শক্ত আবরণে ঢেকে রাখে। রাহার সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, তাই শত চেষ্টা করেও তার সাথে কঠোর হওয়া যাচ্ছে না। কিন্তু এমন প্রশ্নে রাগও হচ্ছে বেশ। মৌ চুপ করে ঘাড় নিচু করে বসে রইল। রাহা বার কয়েক মোর দিকে তাকিয়ে আবার বুলেটের মতো আরেকটা প্রশ্ন ছুড়ে দিল। তিশান ভাই যদি নাই হয় তবে কার জন্য আপনার এত অপেক্ষা, আক্ষেপ আর এই রংহীন জীবন কেন? মৌ বিরক্ত হয়ে বলল, রাহা, স্টপ প্লিজ। তুমি অতিরিক্ত করে ফেলছো নয় কি? তোমার পার্সোনালি কোনো কিছু তুমি এভাবে জানতে চাইতে পারো না। আর আমার জীবন রঙিন হতে যাবে কেন? আশ্চর্য। রাহা খেয়াল করলো মৌ এসব বললেও তার চোখে অন্য কিছু। রাহা ভাবলো চেষ্টা করতে দেখতে সমস্যা নাই, মেরে তো আর ফেলবে না, তাই একটু বাঁচিয়ে দেখার জন্য ফের বলল, তোমার চোখ দেখলে বোঝা যায় আপু তোমার জীবন কতটা রংহীন। নিজের পক্ষে নিজের মনকে বুঝে কেউ কথা বললে তাকে মনের সব দুঃখ কষ্টের কথা বলে দিতে ইচ্ছে করে। মনে হয় সে হয়তো বুঝবে আমাকে, আমার কষ্টগুলো কেউ বুঝবে। আমরা তো চাই আমাদের কষ্টের কথাগুলো কেউ শুনুক, বুঝুক, কিন্তু বিশ্বাসযোগ্য কাউকে পাই না বিধায় বলতে দ্বিধা কাজ করে। কিন্তু মৌ জানে রাহাত যথেষ্ট ভালো মেয়ে, তাই ভাবলো মেয়েটা যেহেতু নিজের স্বামীর সাথে তাকে সন্দেহ করে, তাই তাকে সত্যিটা বলে দেওয়াই শ্রেয়। মৌ মাথা তুলে তাকিয়ে দেখলো লাহা তার দিকে তাকিয়ে আছে অসহায় দৃষ্টি দিয়ে। মৌ নিজে একজন ভাঙা মনের মানুষ, তাই চোখের সামনে কারো অসহায়ত্ব দেখতে পারে না। তার কান্না চলে আসে। লুকিয়ে কান্না করতে করতে এমন হয়ে গিয়েছে যে এখন কাটা ফুটতে হয় না, কাটা দেখলেই কান্না চলে আসে। রাহা আর মৌ চোখাচোখি হতেই মৌ ঠোঁট ভেঙে কিছুটা কেঁদে দিল। দু চোখ থেকে গড়িয়ে কয়েক ফোঁটা পানি টপ টপ করে পড়ে গেল গালবে। রাহা হতবম্ব হয়ে গেল। এ কি মৌ আপু, কাঁদছো কেন? কান্নার সময় কেউ ডাকলে বা কিছু বলতে আসলে কান্না যেন আরো বেড়ে যায়। মৌ নিঃশব্দে অঝরে কান্না করতে লাগলো। রাহা কি করবে বুঝতে পারলো না। মৌয়ের হাতটা ধরতেই মৌ রাহার হাতটাকে নিজের হাতের মুঠোয় নিয়ে শক্ত করে ধরে কাপা কাপা গলায় বলল, আমি একজন হতভাগ্য নারী রাহা, যে ভালোবাসতেই পেরেছি অথচ তাকে পাইনি।
রাহা মৌয়ের দিকে তাকিয়ে রইল, জানে মৌ আরো কিছু বলবে। তার ঠোঁট কাঁপছে। মৌ নিচু হয়ে কান্না করতেই লাগলো। রাহা অধৈর্য হয়ে জিজ্ঞেস করলো, কাকে ভালোবাসতে আপু, কে সে? মৌ রাহার মুখের দিকে তাকিয়ে হাতের উল্টো পিঠে মুখটা মুছে অস্পষ্ট স্বরে বলল, ইব্রাস। মোর ধরে রাখা রাহার হাতটা অনবরত কাঁপতে লাগলো নামটা শুনে। রাহা আস্তে করে হাতটা সরিয়ে নিল। মাথা ঘুরাচ্ছে তার। এটা কি বলল মৌ আপু? সেই পুরুষের জন্য নিজের কিশোরী জীবনের সৌন্দর্য হারিয়ে গিয়েছিল, যৌবন রংহীন হয়ে গিয়েছিল, তাকেই নাকি মৌ? না, আর ভাবতে পারছে না রাহা। মৌয়ের কান্না মিশ্রিত মুখের দিকে তাকিয়ে রাহা কান্না করতে ভুলে গেল। রাহা খেয়াল করলো তার চোখে পানি আসছে না। কান্নারা পালিয়েছে সব। রাহার মস্তিষ্ক ফাঁকা লাগছে কেবল। এও কি না সম্ভব? গ্রামের নাম কানাইপুর। গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে সবুজ মাঠ, ফসলের ক্ষেত আর বিশাল বটগাছের ছায়া। শীতের সকালে কুয়াশায় ডেকে থাকা মেঠো পথ বেয়ে গরু গাড়ি, ঠেলা গাড়ি আর ছেলেদের সাইকেলের ক্রিং ক্রিং শব্দ কানে আসে। তোমাকে সেদিন বলেছিলাম আমি গ্রামে গিয়েছিলাম। রাহা মাথা নাড়ল। হ্যাঁ, বলেছিলেন। মৌ বলতে শুরু করলো, আমি কানাইপুর গ্রামে মাঝে মাঝেই যাই, যাওয়ার চেষ্টা করি। প্রায় সময় সুযোগ পেলেই ছুটে যাই সেই গ্রামে। কানাইপুরের অধিকাংশ জমি চাষ করে। এটাই মূলত নিম্নবর্গের মানুষের প্রধান কাজ সেই গ্রামে। কেউ কেউ নিজের জমি না থাকলে অন্যের জমিতে চাষ করে খায়। মৌ একটু থামলো। রাহা অধীর আগ্রহে মৌয়ের কথা শুনছে, কিন্তু এখনো পর্যন্ত কথা তেমন কিছুই বুঝলো না। তবে আশা রাখবে বুঝবে। ইব্রাস কানাইপুরের ছেলে। তার বাবা অ্যাক্সিডেন্টে বহু বছর আগে একটা পা হারিয়েছে। এরপর থেকে আর কিছু করতে পারে না। ইব্রাজের বাবা হাশেম আলী নিজের জমি ছিল না, সে গ্রামের চেয়ারম্যানের জমিতে চাষ করে খেত। অ্যাক্সিডেন্টের পর সেটাও আর করতে পারছিল না। বড় ছেলে হিসাবে ইব্রাজ 17 বছর বয়সেই পরিবারের দায়িত্ব কাঁধে নেয়। তখন সে এসএসসি দিয়েছে কেবল। এসেছিল পড়াশোনা করবে, বড় কোনো চাকরি করে বাবাকে জমি কিনে দিবে। নিজের জমি হবে তখন। দুটো বোন আর একটা ছোট ভাই আর মা বাবা সহ সবাইকে দেখে রাখার দায়িত্ব তখন তার একার। বোন দুটো তখন 13 আর 8 বছরের ছিল, আর বড়টার বিয়ে হয়েছে। গ্রামের মানুষ বড্ড ভালো বলে তাদের দায়িত্বে বিয়ে দিয়েছে। টিউশন আর অন্যের কামলা খেটে গ্রামের একটা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করলো ভালো রেজাল্ট করে। এরপর গ্রাম থেকে কিছু দূরে একটা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনার্স শেষ করলো। ভালো রেজাল্ট ছিল, কিন্তু তার চাইলেও সম্পূর্ণ পরিবার রেখে দূরে কোথাও পড়াশোনার জন্য যেতে পারছিল না। ভাইটা ছিল 11 বছরের। এদিকে বাবা অচল, যে কারণে ইব্রাজ চাইলেই উঠতে পারতো না। ডানা থাকলেও সে উড়া জানে না। এরপর অনার্স শেষ করতে করতে ভাই বোন অনেকটাই বড় হলো। গ্রামের লোকজন তাদের দেখে এখন, তাই এত ভয় আর তখন ছিল না। সেই থেকে ঢাকা এসেছিল। ঢাকায় তার যাত্রা হয়েছিল, অথচ বাড়ি ফেরা হয়নি। তোমাদের বিল্ডিংয়ের ছাদের রুমটাই ছিল তার শেষ স্থান। এতটুকু বলেই মৌ দীর্ঘশ্বাস টানলো। রাহা পাথর হয়ে বসে আছে, সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। এত কিছু সে কিছুই জানে না, অথচ মৌ সব জানে। রাহার ভাবনার মধ্যেই মৌ আবার বলে উঠল, ঢাকা নাকি এসেছিল একটা জবের জন্য। ইব্রাজের দূর সম্পর্কের একজন মামা প্রতিবেশী বলা যায়। গ্রামের একজন নামি দামি মানুষ সে। তাকে চাকরি দিবে আশা দিয়ে ঢাকায় এনেছে। মানুষটা তোমাদের বিল্ডিংয়ের বাড়িওয়ালা। তাকে শহরে টাকা ছাড়া পানিও পাওয়া যায় না, সেখানে তিনি থাকার জায়গাটা দিয়েছিল বিনামূল্যে। এত বড় সুযোগ হাতছাড়া করতে কেই বা চায় বলো? কিন্তু চাকরিটা তার হচ্ছিল না। ঠিক কোনো কারণে হচ্ছিল না সেটা জানা নেই, হয়তো ভাগ্য সায় দিচ্ছিল না। এর মধ্যেই সেই দুঃসম্পর্কের মামার তাগিদে একটা ভার্সিটিতে মাস্টার্স অ্যাডমিশন নিল। একটা টিউশনি করতে চাইলো, করেছেও বোধহয়। চাকরি হচ্ছে না, ফ্যামিলির প্রেশার, এমন রংহীন জীবন, সব কিছু মিলে একজন বেপরোয়া মানুষ হয়ে উঠল ইব্রাজ। রুমে বসে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে তাদের পাল্লায় পড়ে মদের বোতল হাতে উঠল। ঠোঁটে সিগারেটের ধোঁয়া লাগলো। এরপর কোনো এক রমণীর প্রেমে নিজেকে উৎসর্গ করে দিল। নিজের জীবনের সব রং মুছে দিয়ে অন্যের জীবন রাঙিয়ে দিতে চাইল। এদিকে মাঝ দিয়ে আমি এক হতভাগ্য নারী, যে রঙও পেলাম না, রং দিতেও পারলাম না। সম্পূর্ণ ঘরময় পিন পতন নীরবতা। ময়ের কথা শেষ হয়েছে কিনা সেটা রাহা জানে না, কিন্তু রাহার বলার মতো কোনো কথাই ছিল না। রাহা কি করবে বুঝতে পারল না। কি আজব,
এতটাই পাথর হয়েছে যে চোখে পানিও আসছে না। কেমন একটা একরোখা মনোভাবের হয়ে গেল। মৌ আরো কিছু বলাতে নিবে অমনি রাহার ফোনে আবার কল আসলো। রাহা জানে তিশান কল দিয়েছে। রাহা এই মুহূর্তে তিশানের কলে বিরক্ত হলো। বিরক্তিতে বিড়বিড় করে বলল, উনি কি কাজ করে না বুঝি? এতবার কল মেসেজ দেওয়ার সময় পায় কি করে? আশ্চর্য। বাসায় এসেছিস? কোথায় এখন তুই? রাহা কি বলবে কে জানে, তবে এটা জানে যে এখন তিশানের সাথে সুন্দর করে কথা বলতে হবে, তা না হলে সমস্যা। রাহা মাথা নিচু করে বলল, এত তাড়া কিসের তিশান ভাই? আমি কি আপনাকে বাসায় একা ফেলে রেখে এসেছি যে আপনি এমন করছেন? আরে এখানে তো কি, আমার রুমের প্রতিটা বস্তু হয়তো তোকে মিস করছে। ওদের জবান নাই বলে প্রকাশ করতে পারছে না। রাহা কপাল চাপড়ালো। এই পুরুষ আরেক পাগল, এটাকে নিয়ে কি করা যায় সেটাই বুঝতে পারছে না। আচ্ছা, আমি বাসায় চলে যাচ্ছি খুব দ্রুত। রাখেন আপনি। আচ্ছা শোন বউ, একটা উড়ন্ত চুমু দে তো। রাহা ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, উড়ন্ত চুমু আবার কি? মোবাইলে যে চুমুটা দেওয়া হয় এটা কি উড়ন্ত চুমু বলে? রাহা যথেষ্ট বিরক্ত হলো। একে তো এই পরিস্থিতি, আর তিশান কিনা এখন এসব বলছে। কিন্তু তিশানের কথার উপরে আর কোনো কথা হতে পারে না। রাহা কলটা কেটে মেসেজে তিশানকে একটা চুমু দিয়ে ফোনটা অফ করে রেখে দিল। নিশ্চয়ই তিশান অনেকগুলো মেসেজ লিখে ফেলছে। রাহা ফোনটা ব্যাগে ঢুকিয়ে রাখলো। মৌ চুপ করে আছে। রাহা বিপাকে পড়লো। মৌর সাথে আবার কিভাবে কোথা থেকে কথা শুরু করা যায় বুঝতে পারলো না। তুমি সত্যি ইব্রাসকে ভালোবাসতে তো রাহা? আকস্মিক এমন প্রশ্নে ঘাবড়ে গেল রাহা। এটা কোনো প্রশ্ন হলো? আর ভালোবাসার সময়টা পেল কোথায়? যদিও সবার ক্ষেত্রে ভালোবাসতে সময় লাগে না, কিন্তু ব্যাপারটা তো আর সবার জন্য এক নয়। কিন্তু হ্যাঁ, রাহা মানে প্রথম প্রেম হোক কিংবা ভালোবাসা, সেটা ইবরাজের সাথেই হয়তো হতো সে থাকলে। কেবল অনুভূতির বীজ বুনেছিল রাহা। এরপরই তো সেই বীজ মাটিসহ উপড়ে ফেলা হয়েছে নর্দমায়। তিশান এখন তার স্বামী। অধিকার বোধ থেকে হোক কিংবা অন্য কিছু, এখন ভালোবাসলে সেটা তিশানকেই ভালোবাসে রাহা। অতীত তো সবারই থাকে। অতীতের জন্য বর্তমান নষ্ট করা তো বোকামি। রাহার কাছ থেকে কোনো উত্তর আসলো না। সে চুপ করে আছে দেখে ময়ের বিবর্ণ মুখটা সে চুপ করে আছে বলে ময়ের মুখটা বিবর্ণ হয়ে গেল। আচ্ছা মৌ আপু, তুমি ইব্রাজকে দেখেছো কোথাও? আর তোমার ভালোবাসার কথা জানিয়েছিলে তো তাকে? রাহার প্রশ্নে মো তাচ্ছিল হাসলো। এরপর অসহায় কণ্ঠে বলতে লাগলো, মানুষটা দেখেছিলাম কলেজ থেকে আসার পথে। কলেজে যেতে হতো তোমাদের বাসার সামনে দিয়ে। যাওয়া আসার সময় দুদিন চোখে পড়েছে। আমি কেবল ছন্ন ছাড়া মানুষটার দিকে তাকিয়ে থেকেই রিকশায় বসে রাস্তা পার হতাম, অথচ সে তার মতো হাঁটতো, চলতো। একটিবারের জন্য আশেপাশে ডানে বামে তাকাতো না। যেই সময় কিনা পুরুষ লোকের কুদৃষ্টির জন্য বের হওয়া যায় না, সেখানে সে কিনা কোনো মেয়ের দিকে নজর দেয় না। ব্যাপারটা মনে ধরল। এভাবে প্রায় অনেক দিন তাকে খেয়াল করতাম। তার মধ্যে তানিয়া আপুর সঙ্গে একদিন তোমাদের বাসায় যাওয়ার সুযোগ আসলো। আমি তো বেশ খুশি, কিন্তু তোমাদের বাসায় গিয়ে জানতে পারলাম সে থাকে ছাদের রুমে। তুমি অবশ্য যাওয়ার পথে বলেছিলে ছাদে যাওয়ার কথা, কিন্তু তিশানের জন্য আর যাওয়া হলো না। এভাবে চলতে চলতেই একদিন চলে আসলো সেই মুহূর্তে আমি তাকে হাতের মুঠোয় পেয়েছিলাম। ইব্রাসকে দেখে যাব বলে সেদিন আর রিস্কা নেইনি। হেঁটে বাসায় আসবো সিদ্ধান্ত নিয়ে হাঁটতে লাগলাম। হুট করে আকাশ অন্ধকার হয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। সেই সময় আমি তোমাদের বাসা থেকে একটু দূরে বুদ্ধি করে একটু দৌড়ে বৃষ্টি মাথায় করে তোমাদের বাসার সামনে দাঁড়ালাম। উদ্দেশ্য তার সাথে যদি দেখা হয়। আশেপাশে চোখ বুলিয়ে খুঁজছিল তাকে আমার দু চোখের। এর মধ্যে দেখলাম সে রাস্তা থেকে বাসার দিকে আসছে কাকভেজা হয়ে। ভাবলাম আমাকে হয়তো বলবে এখানে দাঁড়িয়ে না থেকে ভিতরে যেতে। এখানে তো বৃষ্টির ছিটা লাগে গা। অথচ সে এমন কিছুই বলল না। গেট দিয়ে ভিতরে ঢুকে যেতে নিব অমনি আমি উপায় না পেয়ে তাকে ডাকলাম, শুনছেন? কাকভেজা শরীর, চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, নাকে ঠোঁটে গায়ের টি শার্ট ভিজে, বুক লেপটে আসছে। আমার ডাকে পিছন ফিরে তাকাতেই তার দৃষ্টি আমার হৃদয় ঝড় তুলে দিল। আমি শুকনো ঢোক গিলে বললাম, একটু আমার পাশে দাঁড়াবেন? এমন অবস্থায় আবদার সাজে না হয়তো, কিন্তু আমি বেহায়া হয়ে গেলাম মুহূর্তে। খুব করে চাইছিলাম সে আমার পাশে একটু সঙ্গ দেয়।
সেই চাওয়াটা এতটাই সত্য যে মনের কথা মুখেও চলে এসেছিল। আপনি কি ভয় পাচ্ছেন? প্রথমবারের মতো তার কণ্ঠ আমার কানে যেতেই আমি ঝমে গেলাম। এদিকে বৃষ্টির ছিটা গায়ে পড়তেই আমি কেঁপে উঠতে, অন্যদিকে তার এই চাহনি আর কণ্ঠ। আমি থেমে গেলাম, আর কিছু বলতে পারলাম না। কিন্তু আমি থেমে থাকলেও সে থেমে থাকেনি। আমাকে ভিতরে এসে বসতে বলে সে চলে গিয়েছিল। রাহা অবাক হয়ে ময়ের অনুভূতির কথাগুলো শুনছিল। খারাপ লাগা কেটে গিয়ে এই অনুভূতিগুলো অদ্ভুত রকমের ভালো লাগছে তার। রাহা অধৈর্য হয়ে জিজ্ঞেস করলো, তার মানে সেদিন বলতে পারোনি কিছুই? না, সেদিন আর কিছু বলা হয়নি। সে চলে যাওয়াতে আমি আর থাকিনি ওখানে। আর কার আশায় বা থাকবো? সে কি আর আসবে? আসবে না তো। তাই আমি কাকভেজা হয়ে বাসায় চলে এসেছিলাম। বৃষ্টিতে ভেজার কারণে শরীরে জ্বর চলে এসেছিল। সারা রাত আমি দু চোখের পাতা এক করতে পারিনি। আমি ভীষণ পড়ছিলাম। পাশে থেকে মা ভেবেছিল আমি জোরে পড়ছি, অথচ মা জানতো না তার মেয়ে অন্য কিছুতে পড়ছে। এক পুরুষের দহন তাকে পোড়াচ্ছে। আসলে কি জানো তো, আমরা যাদের থেকে পাত্তা চাই তারা যদি পাত্তা না দেয়, তাহলে তো আমাদের সেই মানুষটাকে আরো বেশি আসক্ত হয়ে যায়। রাহা নিশ্চুপ হয়ে আছে। মুখ দিয়ে কোনো শব্দ বের করতে তার ইচ্ছে করছে না এখন। সে এক হাত গালে রেখে মোর দিকে তাকিয়ে আছে কেবল। মো দীর্ঘশ্বাস টেনে বলল, সেদিনের পর আমার মন আরো বেহায়া হয়ে গেল। সেদিন ডেকেছিলাম কেবল, অথচ মন এবার বেপরোয়া হয়ে উঠেছে। মন চাচ্ছে তাকে মনের কথা জানিয়ে দিতে। আরেক মন বলছিল যদি রিজেক্ট হয়, তার মনে যদি অন্য কেউ থাকে। আমার প্রতিবাদী উত্তর ছিল, অন্য কেউ থাকলে বুঝি আমার মনের কথা জানানো বারণ? চাইতে চাইতে তাকে পেয়ে গেলাম রাস্তায়। তার বাসায় ফেরার সময়টা আমার জানা হয়ে গিয়েছিল ততদিনে। তাই আমি কিছুটা লেট করে তোমাদের বাসা অবধি আসতাম, যাতে তাকে দেখতে পাই। দেখতে পেয়েও গেলাম। আশেপাশে একটু চোখ বুলিয়ে নিলাম। মানুষ যে নেই তেমন না। রাস্তার মানুষ হাঁটাহাঁটি করছে, যাচ্ছে আবার আসছে। এই চলছে। কিন্তু আমি পরোয়া করলাম না। তাকে আবারও ডাকলাম নাম ধরেই। এতদিনে তোমাদের বাসার দারোয়ান চাচার থেকে সব ইনফরমেশন আমার নেওয়া হয়ে গিয়েছিল, বিদায় তার নামটা আমার জানা ছিল, ইব্রাস। মেয়েলি কণ্ঠে নিজের নাম শুনে বেচারা একটু আতঙ্কি উঠল যেন। আমি কাঁধের ব্যাগটা নেড়ে চেড়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম। আমার অবস্থা কাচুমাচু। সে ছেলে মানুষ, শত হলেও তো আমি মেয়ে, তাই আমার একটু নার্ভাস লাগছিল। কিন্তু আমার কাচুমাচু অবস্থা আর নার্ভাসনেস এতটাই ছিল যে যা বুঝার বুঝে গিয়েছিল। সে তো তা আর অবুঝ না, যথেষ্ট ম্যাচিওর। আমাকে হাতের ইশারায় বলল, একটু সাইডে আসুন। তার ইশারা পেয়ে আমি তো দারুণ খুশি। একটু সহজ হয়ে গেলাম তার কাছে। পিছু পিছু গিয়ে এক সাইডে দাঁড়িয়ে ঘাড় উঁচু করে তার দিকে তাকাতেই দেখলাম সে আমার দিকে তাকিয়ে নয়, একটু আর হয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে। আমি কিছু বলার প্রস্তুতি নিচ্ছিলাম। সে আমাকে থামিয়ে দিয়ে বলল, থামেন, বলবেন না প্লিজ। আমি চাই না আপনি এগুলো বলেন তারপর আমার থেকে ইতিবাচক কোনো কিছু না শুনে কষ্ট পান। একজন মেয়ের জন্য এটা অবশ্যই কষ্টের। যেখানে আমি ছেলে হয়ে শক্ত মনের হয়ে পাত্তা না পেয়ে ব্যথিত, সেখানে আপনি তো মেয়ে নরম মনের মানুষ। আমার তার কথা বুঝতে অসুবিধা না হলেও মানতেও অসুবিধা হচ্ছিল। আরেক মন যে বলছিল তার জন্য কেউ থাকলে, সেই কথাটাই কি তাহলে সত্যি? বুকে চিনচিন ব্যথা অনুভব হচ্ছিল। আমি চুপ করে আছি। সে একটু বিনয়ী স্বরে বলল, আমার চঞ্চলতা ছাড়া আমি আমার মন আর কাউকে দিতে পারবো না। আমার মন চঞ্চলতা দখলে। তার কাছে আমি শূন্যের থেকেও অপ্রয়োজনীয়। শূন্যের তো তাও খ্যাত বিশেষ প্রয়োজন হয়, আমার সেটাও হয় না। কিন্তু তাও আমি তার জীবনে 0% না থাকলেও সে আমার পুরো অস্তিত্ব জুড়ে আছে। আপনি ক্ষমা করবেন। আমার ভীষণ কান্না পাচ্ছিল। কি যে করব বুঝতে পারছিলাম না। মনে হচ্ছিল সেখান থেকে পালিয়ে আসি, অথচ সে আমাকে এই অবস্থায় ফেলে রেখে চলেও গেল। ব্যথিত মনে আমি বাসায় ফিরি। সম্পূর্ণ রাত ছটফট করি। হঠাৎ মনে হয় এই চঞ্চলতাটা কে, যার জন্য সে আমাকে রিজেক্ট করলো। এটা তো জানা হয়নি। রাত তখন গভীর, কিন্তু ইচ্ছে করছিল এখনই গিয়ে জেনে আসি কে সেই মেয়ে যার জন্য আমার শখের পুরুষ আমাকে ত্যাগ করলো। তারপর দিন আমি ছন্নছাড়া হয়ে তার পিছু আবার নেই। এবার সে কিছুটা বিরক্ত হয়। আমি অনুরোধ করে জানতে চেয়েছিলাম মেয়েটাকে। সে প্রথমে বলতো না, চাইলেও আমার জোরাজুরিতে একটু আঙুল উপরের দিকে তুলে কিছু একটা দেখালো। অশ্রুভেজা নয়নে তার আঙুল খেয়াল করে উপরে তাকিয়ে দেখলাম একটা পিচ্ছির মতো মেয়ে দুটো বিড়ালের সাথে বারান্দায় এক পাশে আর এক পাশে যাচ্ছে। আমার চোখ আটকে গেল। ঠোঁট থেকে অস্ফুট স্বরে বের হয়ে আসলো, রাহা।
আমার মুখের কথা কেড়ে নিয়ে সে ভালোবাসাময় কণ্ঠে বলল, আমার চঞ্চলতা, আমি তাকে দূর থেকে ভালোবাসি, ভীষণ থেকে ভীষণতম সুখকর সেই দূরের ভালোবাসাই। তার মুখে অন্য কারো কথা অন্য কাউকে ভালোবেসে বলছে। ওই মুহূর্তটা মনে হয় আমার জীবনের সবচেয়ে বাজে মুহূর্ত মনে হচ্ছিল। তখন রাগে জিদ্দে আমি অগ্নি দৃষ্টি দিয়ে তোমার দিকে তাকিয়েছিলাম। ইব্রাজ হয়তো আমার দৃষ্টির ভাষা বুঝে গিয়েছিল। সে একটু কঠোর কণ্ঠে বলে উঠল, সাবধানে মেয়ে, আমার চঞ্চলতার দিকে নমনীয়ভাবে দৃষ্টি দেন, তা না হলে আপনার এই অগ্নি দৃষ্টির অগ্নিতে আপনাকে পোড়াতে হবে। সেদিন মনে মনে এত রাগ হয়েছিল যে মনে হচ্ছিল তোমাকে মেরে ফেলি, অথচ ইব্রাজকে মরে যেতে হলো তোমার জন্য। রাহা আঁতকে উঠল, কণ্ঠে ভয় নিয়ে বলল, কি বলছো এসব তুমি মহাপু? ইব্রাজকে মরে যেতে হলো মানে কি? তার মানে ইব্রাজকে পরিকল্পিতভাবে কেউ মেরে ফেলেছে? রাহার চোখে মুখে আতঙ্ক আর অবিশ্বাস্য, অথচ মৌ রাহার কথায় তাচ্ছিল্য হাসল কেবল। যে ব্যাপারটা রাহার কাছে এত কঠিন মনে হচ্ছে সেটা মৌয়ের ভাবভঙ্গিতে কতটাই না সহজ লাগছে। রাহা ভয় আর অবিশ্বাস চাহনিতে সোফার কাবার খামচে ধরল, বুকটা কেবল ধকধক করছে, শরীর মৃদু কাঁপছে, মাথার ভেতর মস্তিষ্ক ফাঁকা লাগছে, পুরো দুনিয়া ঘুরছে। রাহা রাহা তোমাকে তিশান খুব ভালোবাসে, ভীষণ থেকে ভীষণতম ভালোবাসা, জানো সেটা? মোর দিকে তাকিয়ে আছে মেয়েটা, মুখে রা নেই। কে কাকে ভালোবাসে সেই চিন্তা আপাতত রাহার মাথায় নেই। আর তিশান রাহাকে কতটা ভালোবাসে সে ব্যাপারে রাহার অন্য কারো কাছ থেকে জানতে হবে না, এটা রাহার নিজেরই জানা। জামাই তার বউকে ভালোবাসবে এটাই স্বাভাবিক। এই সহজ সরল উত্তরটা মৌকে দিতে ইচ্ছে করছিল না রাহার, কিন্তু রাহা চুপ করেই থাকলো, কিচ্ছু বলল না। যে মেয়ে হিংসা করে তাকে মারার কথা ভাবতে পারে, সে মেয়ের সাথে কথা বলার জন্য কথারা মন থেকে আসছে না তার। কিন্তু মৌয়ের কথা শেষ হয়নি বিধায় রাহা এখনো স্থান ত্যাগ করতে পারেনি। রাহা চুপ করে থাকা দেখে মৌ আবারও বলল, তিশান তোমাকে খুব ভালোবাসে, এটা বললাম কারণ সেদিন যখন ইব্রাজের থেকে বাজেভাবে রিজেক্ট হয়ে বাসায় ফিরছিলাম তখন মাথার মধ্যে আগুনের ফুলকি টকবক করছিল। সম্পূর্ণ রাগটাই তোমার উপর ছিল, যে কোনো সে আমাকে রেখে তোমাকে পছন্দ করবে। তোমার মধ্যে কি, আমার মধ্যে কি এমন কম ছিল? আমি কি অসুন্দরী ছিলাম? এরকম হাজারো পোকা আমার মাথা খাচ্ছিল, বুকের মাঝে জট পাকানো জঞ্জলে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আম্মুর সাথে রাগারাগি শুরু করে দিয়েছিলাম। আম্মু এসে কিছু জিজ্ঞেস করলেই সামনে যা থাকতো ছুঁড়ে মারতাম। আমার এমন অবস্থা দেখে মায়ের চিন্তা বেড়ে যায়। এদিকে আমি কি করব বুঝতে পারছিলাম না, শুধু মনে হচ্ছিল আমি এটা কখনো মেনে নিতে পারবো না। হাজারো স্মার্ট ছেলেকে রিজেক্ট করিয়া আমাকে নাকি কোনো একটা রাস্তার ছেলে রিজেক্ট করে দিবে, তাও একটা পিচ্ছি মেয়ের জন্য। এগুলো ভাবতে ভাবতেই মাঝরাতে হঠাৎ তিশানের কথা মাথায় আসলো। একদিন কথায় কথায় তানিয়া আপুর থেকে শুনেছিলাম তানিয়া আপুদের প্রতিবেশী একটা ছেলে, সে নাকি মজার ছলে তানিয়া আপুকে জানিয়েছিল সে তোমাকে পছন্দ করে। তানিয়া আপু হাসতে হাসতে মজার ছলে এটা তিশানকে বলে দেয়। পরে বুঝতে পারে বলাটা হয়তো ঠিক হয়নি, তিশান তোমাকে পছাচ্ছিল। এমন সময় তানিয়া বলেছিল, ভাইয়া, তুমি রাহাকে এমনভাবে পচাও, দেখো প্রতিবেশী সোহাগও নাকি রাহাকে পছন্দ করে বলল। অবশ্য পছন্দ করবেই নাই বা কেন, আমার বোনটা কত কিউট, তোমার তো তার কিউটনেস চোখেই পড়ে না, শুধু তার সব খুঁতগুলোই চোখে পড়বে। তানিয়ার কথা শুনে তিশানের মুখটা চুপসে গিয়েছিল। তানিয়া বুঝতে পারলো অবস্থা বেগতিক, কেননা তিশান চুপ করে আছে মানে অন্য কিছু হতে পারে। তারপর 3 দিন পর খবর পেল রাস্তায় কয়েকজন পোলাপান নাকি সোহাগ নামের ছেলেটাকে পিটিয়ে হসপিটালে পাঠিয়েছে, অথচ তিশান বাসায় এমন ভাবভঙ্গি নিয়ে চলাফেরা করেছিল যে সোহাগ নামে কাউকে চেনেই না। এই ঘটনাটা মনে পড়তেই আমার মনে হলো তিশানকে ইব্রাজের কথা জানাতে হবে। আমি তড়িঘড়ি করে পরদিনই তিশানের সাথে দেখা করি, ভয়ে ভয়ে তিশানকে সবটা ব্যাপার জানাই। এটাও জানাই যে ইব্রাজের যেন কোনো ক্ষতি না হয়, কেবল ইব্রাজকে একটু সাবধানে বাণী শুনিয়ে দিয়ে আসলেই হবে। অথচ সেদিন ব্যাপারটা আরো বড় হয়ে গিয়েছিল। তিশান আমার কথা মতো ইব্রাজের সামনে এসেছিল, ইব্রাজকে জানিয়েছিল রাহার থেকে দূরে থাকো, তা না হলে সমস্যা হবে। ইব্রাজ শান্ত কণ্ঠে বলল, আমি তো দূরেই।
ইবরাজের হেয়ালি জবাবে তিশানের মাথা গরম হয়ে যায়। অবশ্য মাথা গরম তখনই হয়ে গিয়েছিল যখন মৌ ব্যাপারটা তাকে জানিয়েছিলাম। তবে শুধু মৌয়ের অনুরোধে ইবরাজের সাথে প্রথমে ভালো বিহেভিয়ার করেছিল, কিন্তু শেষে এটা আর করতে পারল না। তিশান রেগে মেগে ইবরাজের টি শার্টের গলা টেনে ধরেছে। রক্তচক্ষু ইবরাজের দিকে দিতেই ইবরাজের শান্ত আর সহজ সরল ভাবটা চলে গেল। ইবরাজ নিজেও পুরুষ মানুষ, তারও রক্ত গরম, তাই সে বেশি সময় শান্ত থাকতে পারল না। তিশানের টেনে ধরা ইবরাজের কম দামি টি শার্টের কলার ছিঁড়ে গেল কিছুটা। তিশান রেগে গিয়ে বলল, একদম মেরে ফেলবো যদি আরেকদিন আমার তাজের দিকে নজর দিস। তার ছিল হাসল ইবরাজ, ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, জাস্ট নজর দিতে এত ভয়? নিয়ে তো যাচ্ছি না, কেবল দূর থেকে একটু দেখছি। এই হারামের বাচ্চা, তুই আমার মুখে মুখে কথা বলিস, তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তিশানের প্রচন্ড হুঙ্কারে ইবরাজ এক চুলো নড়ল না, কেবল রুক্ষ স্বরে বলল, যা করার করে নাও। এই জীবন থাকতে আমি চঞ্চলতার পিছু ছাড়ছি না। তবে হ্যাঁ, চঞ্চলতা যদি কখনো আমাকে বলে তার পিছু ছাড়তে, তবে আমি পিছু ছাড়তে রাজি, তবু আড়াল থেকে তাকে ভালোবাসি। ইবরাজ প্রস্থান করলো। তিশান রাগে ফেটে যাচ্ছে, কি করবে বুঝতে পারছে না। বাসায় না গিয়ে রাহাদের বাসায় চলে আসলো। মুনতাহারা দরজা খুলে দিতেই তিশান ফট করে রাহার রুমে ঢুকে পড়েছিল। রাহা তখন ইবরাজের দেওয়া চিরকুটে মনোমুগ্ধ নয়নে তাকিয়ে, চোখে হাজার বছরের মায়া। তিশানের বুক জ্বলে উঠল। তিশান ভেবেছিল রাহাকে বুঝিয়ে বলবে যেন রাহা নিজে ইবরাজকে বলে তার পিছু ছাড়তে, অথচ রাহার এরূপ অবস্থা দেখে তিশান পিছপা হলো। বুঝতে পারলো যা করার তাকেই করতে হবে। অথচ রাহা এদিকে তখনও জানতো না চিরকুট দাতা ইবরাজ। জানতে পেরেছিল তো ইবরাজের মৃত্যুর পর। সব এক গোলক ধাঁধা যেন। রাহা অধৈর্য হলো, মৌকে থামিয়ে দিয়ে বলল, এত কিছু হলো অথচ আমি কিছু টের পেলাম না। মৌ কিঞ্চিত হেসে বলল, তোমার মন এসব ছিল না রাহা, তুমি তো নতুন নতুন প্রেমে পড়েছিলে, হৃদয়ে তখন লাল নীল স্বপ্ন তোমার, অথচ তোমার আশেপাশে 3টা মানুষ নীল রঙের যন্ত্রণায় কাতরাচ্ছিল। রাহার এবার ভীষণ কান্না পেল। ঠিক কতটা উদাসীন ছিল ভাবতে রাহার চোখ থেকে টপ করে এক ফোঁটা পানি গাল বেয়ে পড়ে গেল। মৌ রাহাকে থামিয়ে দিয়ে বলল, আহা, কেঁদো না রাহা, তোমার হাজবেন্ড তিশান যদি জানতে পারে তাহলে হয়তো আমাকে কেটে কুচি কুটি করবে। রাহার সবকিছু অবিশ্বাস লাগছে। রাহা হাতের উল্টো পিঠে মুখ মুছে ঠোঁট ভেঙে জিজ্ঞেস করলো, ঈশান আসলেই এমন? কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার মতো মুখ আরেকটু খোঁচা মেরে বলল, না না, একদমই না, জানো তিশান অনেক ভালো। এই যে আমি কানাইপুরে যাই, সেখানে তো তিশানই আমাকে খসড়াপাতি দিয়ে পাঠায়, সাথে টাকা পয়সা দেয় ইবরাজের পরিবারকে দিতে। ভাবা যায় ছেলেটা কত দায়িত্বশীল। রাহা আর অবাক হতে পারছিল না। ছোট্ট মস্তিষ্ক এসব আর নিতে পারছে না। মৌ একটু একটু করে বলছে আর রাহার মস্তিষ্কে একটু একটু করে রক্তক্ষরণ হচ্ছে। রাহা এভাবে আর পারছিল না, তাই সরাসরি জিজ্ঞেস করেই ফেলল, ইবরাজকে তাহলে মেরে ফেলা হয়েছে? রাহা বহু কষ্টে বাক্যটা মুখ থেকে বের করে ও দাঁত খিচে বসেছিল আর আশা করেছিল যেন মৌ না বোধক কিছু বলে, অথচ রাহাকে ভুল প্রমাণ করে দিয়ে মৌ বলল, মেরে ফেলা হয়েছে। রাহার হৃদয়ে যেন কেউ ছুরি ঢুকিয়ে দিয়ে সেটা বের করে নিল। রাহা কুচো হয়ে বসেছিল, গড় গড় করে চোখের পানিগুলো নিজের কোলেই পড়ল। কান্নার জন্য কথা বলতে পারছে না। এতদিন পর এগুলো শুনতে হবে সেটা রাহা কখনো কল্পনা করতে পারেনি। এতদিন মানুষটা মারা যাওয়াতে হৃদয় পড়েছিল, আর এখন যেই তাকে ভুলতে বসেছিল অমনি হৃদয়ের পুড়ে যাওয়া কয়লাগুলোতে কেউ আবার পুনরায় আগুন জ্বালিয়ে দিল। রাহার চোখের পানি টপ টপ করে পড়ছে, ঠোঁট তীর করে কাঁপছে। কাপা কাপা ঠোঁটে রাহা সাহস করে জিজ্ঞেস করলো, কে মেরেছে? যদিও প্রশ্নটা করতে চেয়েছিল না মেয়েটা, কারণ উত্তর কি হতে পারে সে আংশিক ধারণা করতে পারলেও সেটা মানতে পারছিল না। তার স্বামী হয় তিশান। নিজের স্বামীর প্রতি এমন ধারণা মস্তিষ্কে আনাও তো পাপ, অথচ সেটাই কিনা মানতে হবে। মোড় থেকে উত্তর আসলো, তিশান মেরেছে ইবরাজকে। রাহা কেঁপে উঠল। ইচ্ছে করছে মৌয়ের মুখে হাত দিয়ে মুখটা বন্ধ করে দিতে। এ কথা শুনতে হবে জানলে রাহা কখনো মৌয়ের কাছে আসতো না। দরকার লাগলে তিশানের সাথে সারা জীবন এ মিথ্যের আড়ালে গিয়ে সংসার করত।
এ সংসার যে বড় শখের আর সুখের সংসার মেয়েটার, অথচ সত্যি তো কখনো চাপা থাকে না। তাই রাহাকে আজ সব সত্যি জানতেই হলো। রাহার বুকের ভেতর সব জ্বলে যাচ্ছে। একে তো একটা মানুষকে মেরে ফেলা, তার উপর নিজস্ব মানুষটা কিনা এভাবে বিশ্বাস ভেঙে দিল। রাহার অঝোর কান্না দেখে মৌ সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলল, কান্না কেন করছো রাহা? তিশান তোমাকে ভালোবাসে বলেই না? মৌ কথাটা শেষ করতে পারল না। রাহা তাকে থামিয়ে দিয়ে বসা থেকে ফট করে উঠে গেল। অনেক হয়েছে আপু, লাগবে না আমার এই ভালোবাসা। রাহার সমস্ত শরীর ঘৃণায় রিরি করছে। তিশানের প্রতি সব ভালোবাসা নিমিষেই ঘৃণায় পরিণত হয়ে গেল। এমন বিশ্রী ভালোবাসা লাগবে না আমার। এই বাক্যটা বিড়বিড় করতে করতে রাহা এলোমেলো পায়ে বেরিয়ে গেল রুম থেকে। মৌ অবশ্য দুপুরের খাবার খেয়ে যেতে বলল, অথচ এই অবস্থায় গলা দিয়ে খাবার নামবে ভাবাটাও পাপ। বাহিরে দুপুরের তপ্ত রোদ। রাহার মাথা ঘুরছে, চোখে অন্ধকার দেখছে, হাঁটতে পারছে না, এক কথায় পা নাড়িয়েও পেটের ভেতর নাড়ি বুড়ি সব বের হয়ে যাবে মনে হচ্ছে। পাশেই মাছ বাজারের বিশ্রী গন্ধ। রাহা নাক মুখ দিয়ে বমি করে দিল। সকালে হালকা নাস্তা করেছিল, এখন বিকাল 3টা, সূর্য একেবারে মাথার উপরে। গলি থেকে বের হয়ে যে রিক্সা নেবে সেটাও রাহা আর পারল না, এখানে মাথা ঘুরিয়ে পড়ে গেল। সময় তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা। রাহা পিট পিট করে চোখ খুলে তাকাতেই চোখের সামনে তিশানের মুখশ্রী ভেসে উঠল। তিশানকে দেখে রাহার সেন্স ফিরে আসলো, সবকিছু মনে পড়ে গেল। না চাইতেও রাহার চোখের কোণে পানি জমা গেল, অথচ ঠোঁটও নাড়াতে পারছে না, শরীর ভীষণ দুর্বল। রাহার চোখে পানি দেখে তিশান বিচলিত হলো। 2 আঙুলের সাহায্যে রাহার চোখের পানি মুছে দিল। রাহার ইচ্ছে করলো বাধা দিতে, ছুতে না দিতে, কিন্তু বাধা যে দিবে সেই শক্তিটুকুও তার মধ্যে নেই। ব্যস্ত পায়ে রোকেয়া বেগম খাবারের প্লেট রেখে গেল রুমে। যেতে যেতে বলল খাবারটা যেন খাইয়ে দেয়া হয়, আর ভুলেও যেন মুনতাহারাকে এসব জানানো না হয়। সে জানলে এতক্ষণে তুল কালাম লাগিয়ে দিত। ওষুধ খাইয়ে আমরাই সুস্থ করে তুলব। সে সুস্থ মেয়ে দিয়েছে, তাই সে তার সুস্থ মেয়েই ফেরত চাইবে। বড্ড একরোখা মুনতাহারা। রোকেয়া বেগম চলে যেতেই তিশান একটু কঠোর কণ্ঠে রাহাকে শাসিয়ে বলল, কতবার বললাম কিছু খেয়ে নিস, খালি পেটে মাথা ঘুরে পড়ে গেলি। যদি কুকুর বিড়াল খেয়ে নিত তখন কোথায় পেতাম আমরা পিচ্ছি বউটাকে? তিশানের এই আদর মাখা কথাগুলো রাহার একসময় ভীষণ ভালো লাগতো, বেশি বেশি শুনতে ইচ্ছে করত। অথচ আজ কেমন বিরক্ত লাগছে, ন্যাকা আর অসহ্য লাগছে। রাহা তিশানের দিকে তাকাচ্ছে না, তার চেহারার দিকে তাকাতেও ইচ্ছে করছে না। অথচ আগে ঘুমন্ত তিশানের দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিত মেয়েটা। গালে হাত বুলিয়ে দিত, চুলে হাত বুলিয়ে দিত, মাঝে মাঝে তিশান খপ করে ধরে ফেলতো রাহাকে। তারপর সে কি ধস্তাধস্তি! অনেক করেও রাহা তিশানের হাত থেকে ছুটে আসতে পারত না। তারপর চুপটি করে তিশানের উন্মুক্ত বুকে মাথা রেখে শুয়ে পড়ত। এসব কিছু মনে পড়তেই রাহার ইচ্ছে করছে চিৎকার করে কান্না করতে। তিশান রাহাকে ধরে উঠিয়ে দিয়ে খাবার সামনে আনতেই রাহা এক হাতে ধাক্কা মেরে খাবারের প্লেট ফেলে দিল মেঝেতে। প্রচন্ড আওয়াজ হলো। রোকেয়া বেগম জানতে চাইল কি হয়েছে। তিশান জানালো কিছু হয়নি। অন্য সময় রাহা এমন কখনো করেনি, আর যেহেতু করেছে তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। তিশান একটু ভয় পেল। তার তো মনে ভয় আগে থেকেই। রাহা কোনো কিছু জেনে গেল কিনা সেই ভয়টাই তিশান পেল। রাহার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে বউ, মুড সুইং? পিরিয়ড চলে? রাহার রাগ যেন আরো বেড়ে গেল। প্রচন্ড রাগে আর ঘৃণায় রাহার 2 হাত মুখ ঝাপটে ধরে কান্না শুরু করে দিল। রাহার এমন পাগলের মতো কান্না তিশান আগে কখনো দেখেনি। তিশান এবার অস্থির হয়ে গেল। বিষয়টাকে সহজ ভেবেছিল, কিন্তু রাহার কান্নার ধরন বলছে রাহা ঠিক নেই। তিশান উঠে গিয়ে দ্রুত দরজাটা বন্ধ করে এসে রাহাকে টেনে বুকে নিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে বল না, কান্না করছিস কেন? কোনো সমস্যা হলে বলবি তো। যেই বুকে মেয়েটা শান্তি পেত, আজ সেই বুকে রাহার দম বন্ধ হয়ে আসছে। রাহা তিশানকে ঠেলে দূরে সরিয়ে দিতে চাইল, কিন্তু তিশানের সাথে পেরে উঠল না। রাহার কান্না থামছে না। তিশানের বলা পিরিয়ড চলে কিনা কথাটা শুনেই রাহার বুক ছিঁড়ে যাচ্ছে, কারণ 2 মাস হলো রাহার পিরিয়ড মিস হয়েছে। তিশানকে খুশি মনে চমকে দিয়ে খবরটা জানাবে ভেবেছিল, অথচ রাহা নিজেই চমকে বসে আছে। এই মুহূর্তটা রাহার ভীষণ কঠিন মনে হচ্ছে। তিশান যত রাহাকে কাছে টেনে এটা ওটা জিজ্ঞেস করছে, রাহার কান্না তত বেড়ে যাচ্ছে।
রাহা কান্নার জন্য কিচ্ছু বলতেও পারছে না। রাহা নিজেকে বড্ড অসহায় ভাবতে লাগলো। কই ভেবেছিল এমন একটা খুশির খবর তিশানকে দেবে, তিশান খুশিতে রাহাকে কোলে নিয়ে নাচবে, অথচ কি থেকে কি হয়ে গেল। রাহার কান্না বেড়েই চলেছে। রাহা এক হাত পেটে রেখে মনে মনে ভাবলো এই খবরটা সে তিশানকে দেবে না। তার মতো পাপীর কোনো অধিকার নেই এটা জানার। তিশানকে ধাক্কা মেরে রাহাকে নিজেকে সরিয়ে নিল। তারপর ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজা আটকে দিল। যেখানে এমন একটা খুশির খবর দিয়ে রাহা লজ্জায় লজ্জিত হয়ে তিশানকে আলতো করে বুকে ধাক্কা মেরে আবার তিশানের বুকে মুখ লুকাবে ভেবেছিল, সেখানে রাহা তিশানকে ঘৃণায় ধাক্কা মেলে নিজেকে নিয়ে পালাতে চাচ্ছে। তিশান এত কিছুই বুঝলো না। রাহার ফ্যাকাশে মুখের দিক কেবল ফেল ফেল করে তাকিয়ে রইল। ফোনটা তখন বেজে চলছে। রাহা ওয়াশরুম থেকে বের হয়ে রুমের চারপাশে চোখ বুলিয়ে দেখলো তিশান রুমে নেই। তিশানকে রুমে দেখতে না পেয়ে যেন স্বস্তি পেল। কেমন যেন তার সামনে নিজেকে সামলাতে পারে না। মোর সাথে আরো একটু কথা বলার দরকার ছিল। শরীরটা বড্ড খারাপ লাগছিল বলেই তো চলে এসেছে। মন্তাহারা কল দিয়েছে। রাহা ফোনটা হাতে নিয়ে 2-3 বার গলা পরিষ্কার করে নিল। হাতের আঙুলের সাহায্যে চোখের কোণের পানিটা মুছে কল রিসিভ করে কানে তুলল। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কিরে মা, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো আপু? মন্তাহারার কণ্ঠে অসহায়ত্ব। ভালো আছি রে মা, কতদিন হলো তোকে দেখি না। বাসায় তো একদিন আসলে পারিস। তুমিও তো আসতে পারো আম্মু। হ্যাঁ তা তো পারি, কিন্তু কোনো এক অদৃশ্য দেয়াল বাধা দেয় যেন। আর তিশানটাও এমন খচ্চর হয়েছে, সে নিজেও আসে না, তোকেও দেয় না। তাহার মন ফুপিয়ে উঠল। নিঃশব্দে কাঁদছে সে। কেমন যেন শুধু কান্না পায়। নিজেকে সামলানো দরকার। মা যদি একটু কিছু বোঝে তাহলে সমস্যা হবে। তিশান বারান্দায়, খালি গা, রাতের অন্ধকার আর মৃদু বাতাস তিশানের শরীরের উপরিভাগ শীতল করতে পারলেও শরীরের ভেতর প্রতিটা শিরায় শিরায় রক্ত গরম হয়ে উঠেছে। রাগে জিদ্দে কপাল কুঁচকে আছে। রাগটা সম্পূর্ণটাই মৌয়ের উপর। একটু আগেই মৌকে কল করেছিল। বরাবরের মতো মৌ এবার আর তিশানকে ভয় পেল না, বরং কণ্ঠে তেজশ্রী আনন্দ নিয়ে বলল, হ্যাঁ মিস্টার তিশান, আপনার স্ত্রী এসেছিল, কথাবার্তা হলো, তারপর চলে গেল। হ্যাঁ, মাঝ রাস্তায় সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিল। আমি তো বাসা অবধি দিয়ে আসলাম। আপনি অবশ্য তখন অফিসে ছিলেন। তিশানের মন বিষিয়ে গেল। ইচ্ছে করছে ময়ের মুখ চেপে ধরতে। মেয়ের কথার কি ধরন! এতদিন বিড়াল হয়েছিল, অথচ আজকে এমন ভাব করছে যেন সে চিতাবাঘ। কি কথাবার্তা হয়েছে তোমাদের? মৌ বিশ্রী হেসে বলল, সেটা আপনার স্ত্রীকে জিজ্ঞেস করে নিলে ভালো হয় না মিস্টার তিশান? তিশান বুঝলো এই মেয়ের সাথে এখন পেঁচাল করে লাভ হবে না। কলটা কেটে দিয়ে হাতের ফোনটা শক্ত করে হাতের মুঠোয় ধরে রেখেছে। চোখ মুখ শক্ত আর মাথার ভেতর মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে যেন। কি করবে বুঝতে পারছে না। বিছানার এক কোনায় গুটিসুটি মেরে বসে আছে রাহা। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে কি থেকে কি হয়ে গেল। এখন মনে হচ্ছে মোর কাছে না গেলেই ভালো হতো। এই সত্যি জানার পর ঠিক কি করতে হয় সেটা রাহার জানা নেই। চোখ মুখ কেমন ফ্যাকাশে হয়ে গিয়েছে। তুই মোয়ের সাথে দেখা করতে গিয়েছিস কেন? রুমে ঢুকেই শক্ত চোখ মুখ আর গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো রাহাকে। তিশানের প্রশ্নে রাহার রাগ তীর তীর করে বাড়তে লাগলো। তিশানের মধ্যে এতক্ষণ বিনয়ী ভাব থাকলেও এটা এখন নেই। সে কারণে রাহাও গর্জে উঠে বলল, কেন? গিয়েছি বলে কি আপনার খুব সমস্যা হয়ে গেল? তিশান এক প্রকার তেড়ে আসলো রাহার দিকে। রাহার সাথে এ যাবৎকাল কখনো সিরিয়াস তর্ক হয়নি। এভাবে গর্জে উঠে মুখে মুখে কথা বলার স্পর্ধা রাহা কখনো দেখায়নি। দুষ্ট মজা মিষ্টি ঝগড়া এগুলো তো অন্য ব্যাপার। তুই আমাকে বলে গিয়েছিস? আর কত বড় সাহস তোর যে আমার সাথে মিথ্যে বলিস? কলেজের নাম করে অন্য কোথাও চলে যাস, কলেজের নাম করে তবে এগুলো করিস? আর কই কই গিয়েছিস কে জানে। তিশানের মুখে এসব কথা শুনে রাহা আর নিজেকে সামলাতে পারল না। কই, সে তিশানের বিরুদ্ধে অ্যালিগেশন আনবে, অথচ তিশানই কি না তাকে উল্টো ঝাড়ি দিচ্ছে, যাকে বলে চোরের মায়ের বড় গলা। জাস্ট শাট আপ মিস্টার তিশান। আপনাকে জানিয়ে কলেজ থেকে অন্য কোথাও যাওয়াটা আমার মিথ্যে বলা হয়ে গেল, অথচ এমন হাজারটা মিথ্যে কাহিনী আপনি আমার সাথে করেছেন। সো ডোন্ট শাউট উইথ মি।
তিশান হতবম্ব। রাহার এই রূপ তিশানের অচেনা। মেয়েটা বরাবরই স্নিগ্ধ, অথচ আজ কি রুক্ষ আর কঠোর দেখাচ্ছে তাকে। তিশানের মনে হলো তার বুকের পাঁজর কেউ মটমট করে ভেঙে দিচ্ছে। বুঝলো ব্যাপার কিছু একটা হয়েছে। মৌ রাহাকে ঠিক কি বলেছে সেটাই জানতে হবে তিশানের। উড়নচণ্ডী রাহার শান্ত স্নিগ্ধ রূপ দেখেছে তিশান, এবার তেজশ্রী আর বাঘিনী রূপ দেখলো। মৌ ঠিক কি বলেছে সেটা জানার জন্যই তিশান রাহাকে দু হাতে আগলে ধরে চোখে চোখ রেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে তাজ, বল আমাকে। ও তোকে কি বলেছে? ওই বেয়াদব মেয়ে নিশ্চয়ই তোকে ভুল কিছু বলেছে। রাহা তেতে উঠল। তিশানের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে গর্জে উঠে বলল, একদম বাজে কথা বলবেন না। কাকে কি বলছেন? সে সত্যিটা বললো বলে তাকে ফালতুমি বলা হচ্ছে, আর আপনি খুব ভালো, তাই না? আমি ভালো না তাজ, আমি খারাপ, কিন্তু তুই যেভাবে রিয়েক্ট করতেছিস সেটা কিন্তু উচিত করতেছিস না। তিশানের মুখের প্রতিটি শব্দ যেন রাহার সাথে আগুনের ঘি ঢালার মতো কাজ করেছে। রাহা প্রচন্ড রাগে চিৎকার করে বলল, আমি যে আপনার সামনে দাঁড়িয়ে আছি এখনো, আপনার সাথে কথা বলছি, এটাই আমার অনেক বড় ভুল। আমি থাকবো না আর এখানে। এমন জঘন্য মানুষের সাথে থাকতে রুচিতে বাড়ছে আমার। রাহা রেগে মেগে রুম থেকে বের হয়ে যাচ্ছিল। তিশান রাহার হাত টেনে ধরে থামানোর চেষ্টা করলো, কিন্তু রাহা থামছে না। তিশানের সাথে না পেরে রাহা তিশানের হাতে একটা কামড় বসিয়ে দিল। তিশান দাঁতে দাঁত চেপে রাহাকে ধরে রাখলো। তিশানের এমন ধৈর্য দেখার মতোই ছিল তিশানের এমন ধৈর্য দেখার মতোই ছিল, কিন্তু রাগ মানুষকে ধ্বংস করে দেয়, যে কারণে রাহাও হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। তিশানের থেকে ছাড়া পাওয়ার জন্য রাহা কান্না করতে করতে বলল, ছাড়ুন প্লিজ, আপনি নোংরা ছবেন না আমায়। আমার ঘৃণা লাগছে, ছাড়ুন। আপনি একটা খুনি, আপনি ইব্রাজকে মেরে ফেলেছেন। এটা কিভাবে পারলেন আপনি তিশান ভাই? আপনার বুক কাঁপেনি? আপনি এতটা পাষাণ। রাহা ফুপাতে ফুপাতে কথাগুলো বলছিল। কথা শেষ না করতেই রাহার গালে সজোরে একটা থাপ্পড় পড়ল। রাহা গালে হাত রেখে থেমে গেল, এক পলকে তিশানের দিকে তাকিয়ে রইল। টপ টপ করে চোখের পানি গাল বেয়ে গড়িয়ে পড়ল। তিশান অন্য দিকে তাকিয়ে আছে, চোখে মুখে রাগ, নিজের হাত নিজেই মুচড়ে ভেঙে ফেলবে যেন। রাহার ফোপানোতে তিশান প্রচন্ড ধমকে উঠে বলল, এই একদম চুপ, ডোন্ট সাউন্ড। রাহা থমকে গেল, কান্নারা বন্ধ হয়ে গেল। তিশানের দিকে তাকিয়ে রইল অসহায় দৃষ্টিতে। যেই হাতে তিশান কখনো আদর করার পরিবর্তে শাসন করেনি, সেই হাত আজকে তাকে মারলো। রাহার বুক ফেটে কান্না আসছে। কি করবে সে? নিজেকে অসহায় লাগছে। কিন্তু রাহার কান্না আর এসব কথাবার্তায় এবার তিশান রেগে মেগে আগুন। সে রাহার মুখ চেপে ধরে রক্তচক্ষু রাঙিয়ে বলল, খুব দরদ না? পরপুরুষের জন্য অনেক দরদ তোর। এত প্রেম ছিল তোদের? রাহা হতবাক হয়ে তাকিয়ে আছে তিশানের হিংস্র মুখের দিকে। বুকটা ধক ধক করছে, দুই গালে ভীষণ ব্যথা লাগছে। তিশানের শক্তপোক্ত হাতের চিপায় মনে হচ্ছে ঠোঁট ছিঁড়ে রক্ত বের হয়ে আসবে, অথচ তাতে তিশানের কোনো খেয়াল নেই। রাহার চোখ থেকে টপ টপ পানি পড়ছে শুধু। জলজন্ত চোখগুলো যেন বলছে, এই সেই তিশান যে কিনা একসময় আমার চোখে হারাতো। রাহার চোখের পানি থেমে নেই, অথচ তিশানের চোখে কোনো মায়া নেই, একটুও কোমলতা নেই। তার শক্ত হাতের চাপে রাহার ঠোঁট ফেটে যাওয়ার উপক্রম, গালে দগদগে জ্বালা, কিন্তু সে ছাড়ছে না। এই সেই তিশান যে একসময় গভীর রাতে রাহার হাতটা খুঁজে নিত, শুধু ছুঁয়ে থাকার জন্য, যে তার কপালে অযত্নে পড়ে থাকা চুল সরিয়ে বলতো, তোর গায়ের গন্ধ ছাড়া আমার ঘুম আসে না তাজ। এই সেই তিশান যে একসময় ভালোবাসার উন্মাদনায় রাহার ত্বকে হাজার চুম্বনের নকশা এঁকেছিল, যার হাত বিচরণ করত রাহার সর্বাঙ্গে, অথচ আজ সেই হাত শুধু রাহার কষ্ট বাড়াচ্ছে। যে তিশান একসময় মিলনের গভীরতম মুহূর্তেও তার অনুভূতির প্রতি সংবেদনশীল ছিল, আজ কি করে এত নিষ্ঠুর হয়ে উঠল? রাহার হৃদয় চিৎকার করে উঠতে চায়। এ আমার স্বামী নয়, এ অন্য পুরুষ। এ পুরুষকে আমি জানি না, তাকে আমি চিনিও না। এই পুরুষ কিছুতেই আমার তিশান ভাই হতে পারে না। রাতের গভীরতা বাড়ছে, পাখিরা নিড়ে ফিরে নিশ্চিন্তে ঘুমিয়েও গিয়েছে এতক্ষণে। সমস্ত জগতে কেউ জেগে আছে কিনা জানা নেই, কিন্তু রাহা জেগে আছে। তিশানও হয়তো জেগে আছে, তবে রাহা জানে না সেটা, কারণ তিশান বের হয়ে গিয়েছে রুম থেকে। রাত প্রায় 3:30, কিন্তু তিশান বাসায় ফেরে নাই। এতক্ষণ রাহা রাগে, লজ্জায় আর ঘৃণায় কান্না করতে করতে একসময় ঘুমিয়ে পড়লেও হুট করে ঘুমটা ভেঙে যায়। খুব বেশি সময় ঘুমায়নি, এই চোখ লাগলো আর এই খুললো, চিন্তারা ঘুমোতেও দিচ্ছে না। আশেপাশে তাকিয়ে বুঝলো তিশান রুমে আসেনি এখনো। বেহায়া মন তিশানকে খুঁজলো, প্রচন্ড অভিমান নিয়ে ড্রয়িং রুমে উকি দিল, কিন্তু তিশান নাই। বাহিরে একটা
কুকুর একটু পর পর ডেকে উঠছে। মৃদু ঠান্ডা বাতাস, ল্যাম্পপোস্টের আলোয় দূরে একটা ছায়া দেখা যাচ্ছে, মনে হচ্ছে সিগারেট খাচ্ছে। রাহা বারান্দায় দাঁড়িয়ে অসুস্থ শরীর নিয়ে প্রথমবার আবিষ্কার করলো এটা আমার তিশান ভাই। পরক্ষণেই মনে বলল, কিন্তু আমার তিশান সিগারেট খান? কখনো তো দেখিনি। প্রতিবাদী মন তিরিক্ষি হয়ে বলল, হাহ, কত কিছুই দেখা যাবে হয়তো এখন থেকে। সব কি আর আগে থেকে জানা থাকে নাকি? আমরা যতটা ভাবি আসলে ততটাও না। সব জেনে ফেলেছি, ভাবনাটা ভুল। জানার যে শেষ নেই। ফাঁকা রাস্তায় ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোর নিচে বসে আছে একটি যুবক। দুই ঠোঁটের মাঝে সিগারেট। সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে মনের আনন্দে নাকি মনের অসুখে, সেটা কেবল সে জানে। চোখে মুখে তার আতঙ্ক, অসহায়ত্ব আর ভয়। রাগটা আপাতত নেই, তবে যেটুকু আছে সেটা নিজের প্রতি। কারণ যে নারীর জন্য এত কিছু, আজ সে নারীকে আঘাত করেছে। মনে হচ্ছে প্রতিটা আঘাত নিজের হৃদয়ে লেগেছে। যেই রাহার মলিন মুখটা দেখলেই তিশান বিচলিত হয়, সেই রাহারই চোখে পানি দেখলো, তাও অন্য পুরুষের জন্য। সে চোখের পানি ফেলবে, এটাই তিশান মেনে নিতে পারলো না। এটা তার কাছে বহু বড় অন্যায়। সব অন্যায়ের ক্ষমা হবে, কিন্তু তুই একান্ত আমার মানুষ হয়েও অন্য কারো জন্য চোখের পানি তো দূরের কথা, সামান্য হু হাতস করতে পারবি না। মূলত এটাই তিশানের ক্ষুব্ধ হওয়ার কারণ। সকাল 9:30। রোকেয়া বেগম বার কয়েক তিশানের রুমে উকি দিয়েছে। ডাকবে কি ডাকবে না এটা ভাবতে ভাবতেই সময় যাচ্ছে। দরজা আটকানো না, তবে ভিড়িয়ে রাখা। অন্য সময় ভোরে উঠে যায় রাহা, কিন্তু আজকে এখনো উঠছে না দেখে রোকেয়া বেগম বিচলিত হলো। বারবার ডাকার জন্য উদ্যত হলেও অস্বস্তি বোধ করলো। যতই হোক, ছেলে আর ছেলের বউয়ের রুম, কিভাবেই বা ডাকবে। আবার এদিকে এটাও চিন্তা যে এখনো জাগলো না। এই ভাবনা সেই সকাল থেকে করতে করতেই রোকেয়া বেগম সকালে সব কাজ শেষ করলেন। কিন্তু না, এবার আর না ডেকে উপায় নেই। রাহাকে, শরীর ভালো টালো আছে তো? এখনো উঠছিস না যে? সারা শব্দ এলো না। রোকেয়া বেগম বিচলিত হলেন আরো বেশি। দরজার কাছে এগিয়ে দেখলো দরজা যেহেতু লাগানো না, তার মানে তিশান হয়তো বেরিয়েছে। তিনি সাহস করেই গলা ঝাড়ি দিয়ে দরজা ঠেলে রুমে ঢুকলো। বিছানার এক কোনায় গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে মেয়েটা। ছোট্ট একটা বিড়ালের বাচ্চার মতো দেখতে। এত ছোট্ট লাগছে কেন? রোকেয়া বেগম খেয়াল করলো মেয়েটার চোখ মুখ কেমন চুপসে আছে, সমস্ত শরীর কেমন রোগা। মেয়েটার হলো কি? এত রাতে এত কিছু হলো নাকি আমি এতদিন খেয়াল করিনি? হাজার কিছু ভাবতে ভাবতেই রোকেয়া বেগম রাহার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিলেন। রাহা জেগে গেল। একটু নড়ে চড়ে উঠতে রোকেয়া বেগম বললেন, রাহারে, শরীর ভালো টালো আছে তো? এখনো উঠছিস না যে? রাহা 2 সেকেন্ড থম মেরে থেকে সবকিছু বোঝার চেষ্টা করলেন। মস্তিষ্কে সবকিছু সচল হলো। এক রাতের ব্যবধানে কি হয়ে গেল সেটাও ভাবছে। তিশানের উষ্ণ ছোঁয়ায় তিশানের বুকের ওপর মাথা রেখে ঘুম ছুটে যা হওয়া দিয়ে সেই সকাল হতো, আজ আর সেই সকাল হয়নি। বরং আজ সকালে তিশানের মুখটাও দেখা হয়নি। রাহা কি তাহলে এমনটাই চেয়েছিল? চাইলেই বাকি। তিশানও কিভাবে পারলো এমনটা করতে? তার কি আমার কথা মনে পড়ছে না, যার উন্মুক্ত বুকে আমি লেপ্টে থাকতাম ঘুম ঘুম চোখেই, যে আমাকে পরম যত্নে চুমু খেত? সেই সব কি সে একটুও মিস করছে না? রার অবচেতন মন এত কিছু ভেবে আবারও মন খারাপ হয়ে গেল। উঠে ফ্রেশ হয়ে নাস্তা খা। কি করছিস? নিজের অবস্থা? রোকেয়া বেগমের কথায় রাহা এবার নড়ে চড়ে উঠেই বসলো। এলোমেলো চুল হাত খোপা করে আয়নায় চোখ যেতেই দেখলো চোখ মুখের অবস্থা অনেক খারাপ। কেউ যে দেখলে বুঝে যাবে সারা রাত কান্না করেছে। ছি ছি, কি লজ্জার কথা। রাহা দ্রুত পায়ে ওয়াশরুমে চলে গেল, যেন রোকেয়া বেগমের থেকে পালিয়ে বাঁচতে পারলেই হয়। তিশান গত রাতে বাসায় ফিরে নাই। রাস্তায় রাত কাটিয়ে সকালে অফিসে চলে গিয়েছে। বেলা তখন 11টা। রাহা নাস্তা করেছে না করে উপায় নেই। একই খিদে পেয়েছে, তার উপর শাশুড়ি মায়ের চোখে এখন আর ফাঁকি দেওয়া যাবে না। এদিকে নিজেকে সুস্থ রাখতে হবে ছোট্ট সেই প্রাণটার জন্য। রাহা রুমের মধ্যে পায়চারি করছে, বারবার ফোনের দিকে তাকাচ্ছে। কোনো কিছুর জন্য অপেক্ষা, কিন্তু কিসের জন্য? রাহার অভিমান তরতর করে বাড়তে লাগলো। যেই তিশান মিনিটে মিনিটে কল মেসেজ করে, সে এখনো একটা কল মেসেজ দিল না। রাহার অভিমান মন চিৎকার করে বলল, পাষাণ পুরুষ। এই পুরুষ জাতির জন্য আমার জীবনের এত হতাশা। মা, রান্না করছো?
রোকেয়া বেগম কিচেনে রান্না করছে। রাহার শরীর যে বেশি ভালো নয় এটা তার চোখ এড়ায় নাই, তাই রাহাকে আর আজকে কিচেনে আসতে দেয়া হয়নি। রাহার প্রশ্নে তিনি তরকারি নাড়তে নাড়তে বললেন, কি বলতে আসছিলি সেটা বলে ফেল। আমি একটু আমাদের বাসায় যাব। তো এতে এত ভাবার কি আছে? তিশানকে বলেছিস তো? কই সকালেও তো তার চেহারায় দেখলাম না। তোর ইচ্ছে হলে যাবি আবার চলে আসবি, এতে এত জনে জনে বলতে হবে কেন? রোকেয়া বেগম কখনো কখনো ছেলে মেয়েদের ওপর কোনো কিছু চাপিয়ে দেয় না, এটা রাহা জানে। কিন্তু তিশানকে তো বাসায় যাওয়ার কথাটা বলার প্রশ্নই আসে না। রাহা এই ব্যাপারটা এড়িয়ে গেল। রোকেয়া বেগমকে সুন্দর করে বলে ব্যাগপত্র গুছিয়ে বের হয়ে গেল ঠিক দুপুর 12টায়। মনটা ছটফট করছে। সারাটা দিন রাগে রাহার একটা খবর নেওয়া হয়নি। মায়ের কাছে কল দিবে ভেবেও তিশান কল করলো না। সন্ধ্যার একটু আগেই তিশান বের হয়ে গেল বাসার উদ্দেশ্যে। এবার আর থাকা যাচ্ছে না। সারাদিন খবর নেয়নি, এটাই অনেক অন্যায় হয়েছে। বাসায় যাওয়ার পথে ফুলের দোকান থেকে 3টে গোলাপ কিনে নিল, সাথে অনেকগুলো চকলেট। এগুলো রাহার রাগ ভাঙানোর জন্য যথেষ্ট। প্রতিদিনের মতো রিকশার টিং টিং শব্দ হলো। তিশান রিকশা থেকে নেমে উপরের বারান্দায় তাকালো, কিন্তু অন্য দিনের মতো আর আজকে উপর থেকে কেউ অধীর আগ্রহে রাস্তায় চোখ রেখে তাকিয়ে নেই। ফাঁকা বারান্দা দেখে তিশানের বুকটা ছ্যাদ করে উঠল। এতদিনের অভ্যাস কি করে ভুলে যাবে সে? রাহাকে দেখে না কাল রাত থেকে, অথচ তার মনে হচ্ছে 1000 কোটি বছর ধরে সে তার স্ত্রীকে দেখছে না। আগে তো অফিসে থাকলেও ভিডিও কল দিয়ে রাখতো। ওদিকে সে কাজ করত আর এদিকে রাহা কাজ করত, কিন্তু কল কাটা যাবে না। আর আজ কিনা চিরচেনা সেই মুখটাই দেখতে পেল না। বারান্দার দিকে বার দুয়েক তাকিয়েছিল তিশান। তার মন যেন বলছিল রাহা এক্ষুনি হয়তো আসবে, কিন্তু না, রাহা আসলো না। তিশান দৌড়ে উপরে চলে আসলো। মন বলছে রাহা অভিমান করেছে, রুমে গিয়ে জড়িয়ে ধরবে। তিশান জানে সে জড়িয়ে ধরে রাহার গলায় মুখ গুজে নিলেই মহারানীর সব রাগ শেষ। দরজায় কলিং বেল চেপে তিশান ছটফট করতে থাকলো। যদি রাহা না থাকে? না না, এসব ভাবলে হবে না, রাহা থাকবে। ফট করে দরজা খুলে দিল রোকেয়া বেগম। তিশানের মুখটা চুপসে গিয়েও যেন গেল না, সৌজন্যমূলক হাসলো। রোকেয়া বেগম ভেবেছে তিশান জানে রাহা বাসায় নেই, তাই আর এ ব্যাপারে কিছু না বলে শুধু বলে গেল ফ্রেশ হয়ে আসতে চা দিচ্ছে। মা চা দিবে, কিন্তু কেন? তিশানের বুক আরো ধকধক করে উঠল। রাহার হাতের তেতো মিষ্টি লবণ বেশি এই চা খেয়ে তিশান অভ্যস্ত। এখন মায়ের হাতের সুস্বাদু চা তিশানের হজম হবে? বড় আশা নিয়ে তিশান রুমে ঢুকলো। রুম ফাঁকা, কিন্তু তাও তিশান নিজেকে আশাহত করলো না। বোকা মনকে সান্ত্বনা দিল যে রাহা ওয়াশরুমে আছে, আর এই জন্যই হয়তো বারান্দায় দাঁড়াতে পারেনি। ওয়াশরুমে গেলে মেয়েটার বড্ড দেরি হয় বের হতে। এই নিয়েও কম চুলোচুলি হয়নি তাদের মাঝে। তিশান বসে বসে ভাবছে রাহা বের হলে আচ্ছা মতো বকা দিবে, কেন সে বারান্দায় দাঁড়ালো না। কিন্তু না, রাহা নেই। তিশান খেয়াল করলো রাহা নেই। রাহার গন্ধ আশেপাশে নেই। রাহার নড়াচড়া শব্দ, পায়ের শব্দ, তার নিঃশ্বাসের শব্দ, কোনো কিছু নেই রুমে। তিশান আর নিজেকে সামলাতে পারলো না। প্রচন্ড চিৎকার করে মাকে ডেকে বলল, আম্মু, আমার রাহা কোথায়? রোকেয়া বেগম হাতে চায়ের কাপ নিয়ে এসে অতি স্বাভাবিক ভঙ্গিতে বলল, মেয়েটা তো ওই বাসায় গেল, বলল ভালো লাগছে না, তাই একটু বেরিয়ে আসলে ভালো লাগবে। চায়ের কাপটা প্রচন্ড আঘাতে ফ্লোরে ফেলে দিল তিশান। রাগে মুখ চোখ লালচে হয়ে গিয়েছে। আমাকে বলে গিয়েছে নাকি আমাকে বলার প্রয়োজন নেই? রোকেয়া বেগম বুঝলেন না এতে এত রাগ করার কি আছে। ভালো না লাগলে তুইও চলে যা, আর না হয় গিয়ে নিয়ে আয়। কিন্তু না, তিশান আর একটা টু শব্দ না করে রুমের দরজা বন্ধ করে দিল। এদিকে ছেলের এই অবস্থা দেখে মায়ের মন চিন্তায় পড়ল। বুঝতে অসুবিধা হলো না যে ঝগড়াঝাটি হয়েছে। রাহাকে কল দিল। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কি রে তিশানকে কি কিছু বলে যাস নাই? বলে যেতে হবে কেন সবসময়? আমার কি নিজের মতো করে কিছু করার অধিকার নেই? আমি কারো হাতের পুতুল নই যে যে যেভাবে মন চাইবে সেভাবে নাচাবে আমায়? পাশেই মুনতাহারা ছিল। মেয়ের এমন কথা শুনে প্রচন্ড ধমক দিল, কিন্তু রাহা যেন এক চুলো ভয় পেল না। কলটা কেটে দিয়ে রুমে ঢুকে দরজা আটকিয়ে দিল। রোকেয়া বেগম হতবম্ব হয়ে বসে আছে। রাহা তো এমন ব্যবহার করে না কখনো। সাথে সাথে মুনতাহারা কল করলো। আপা, কি হয়েছে গো? তোর মেয়েকে জিজ্ঞেস কর, আমি তো জানি না। বলল আম্মুর বাসায় যাবে,
যেতে দিলাম, এখন দেখি দুইটাই আগুন হয়ে আছে। মৌয়ের মুখে বিজয়ের হাসি, যেন না চাইতেই অনেক কিছু পেয়ে গেল। তিশান হন্যে হয়ে মৌকে খুঁজে চলছে, কিন্তু মৌয়ের খোঁজ পাচ্ছে না, কারণ মেয়েটা বাসা চেঞ্জ করে ফেলেছে। তিশানও ছেড়ে দেওয়ার পাতল নয়, সে নিজের মতো করে মৌকে খুঁজে বেড়াচ্ছে। হাতে পেলে যে কাঁচা খাবে সেটার সন্দেহ নেই। এদিকে বিষণ্ণতায় দিন কাটে রাহার। এমন একটা সময় কই তিশানের ভালোবাসার ছায়াতলে থাকার কথা ছিল, কিন্তু সেটাও কপালে জুটল না। ইদানিং তলপেটে কেমন চিনচিনে ব্যথা হয়, রাহার বুক কেঁপে ওঠে। তিশানের প্রতি রাগ থাকতে পারে, কিন্তু এই ভালোবাসার চিহ্ন, এটার ওপর তো কোনো রাগ নেই। বুকের ব্যথার কারণে পেটের ব্যথায় আর তেমন আগ্রহ করেনি, আর না জানিয়েছে কাউকে। একদিকে ইবরাজের এমন বীভৎস কাহিনী, অন্যদিকে তিশানের এমন হিংস্র চেহারা, যা রাহাকে নিজ অস্তিত্বকে ভুলিয়ে দিয়েছে। বৈশাখ মাস এখনো শুরু হয়নি, তবে আম গাছের পাতার আড়ালে হলদে মুকুল দেখা যায়, যা আভাস দেয় খুব দ্রুত বৈশাখ আসবে, কাল বৈশাখী ঝড় নিয়ে। বৈশাখ মাস আসার আগেই হুট করে মাঝে মাঝে ঝড় বৃষ্টি শুরু হয়, যা বৈশাখের আগমন জানান দেয়। আজও তার ব্যতিক্রম নয়। সমস্ত আকাশ অন্ধকার হয়ে আসছে, এলোমেলো বাতাসে আশেপাশে ধুলো ময়লা সব উঠছে। যেমন ধরনীর বুকে ঝড় উঠেছে, তেমনি কিছু মানবের বুকে আরো বেশি ঝড়। এই যে জীবনের কালো অন্ধকার এক অধ্যায়, সমস্ত স্বপ্ন, আশা, ভরসা সব ভেঙে চুরমার হয়ে গেল মুহূর্তেই। রাহা মৃদু কাঁপছে, সাদা টাইলসের মেঝেতে ছুপ ছুপ রক্তের দাগ স্পষ্ট। রাহার শরীর মেটে রঙের হয়ে আসছে, চোখ মুখ ভয়ঙ্কর রকমের ফ্যাকাশে। ভয়ে মাকেও ডাকছে না, থরথর করে কাঁপছে আর কান্না করছে। মেয়েটা এখনো যথেষ্ট ছোট, তার সাথে এটা ঠিক কি হচ্ছে এখন এটা বুঝতে উঠতে পারলেও বুঝতে চাচ্ছে না। এমন কিছু না হোক সেটাই চাচ্ছে, কিন্তু যা হওয়ার তা তো হয়েই গিয়েছে অলরেডি। মুনতাহারা তখন তার রুমেই, শরীফুল বাসায় নেই। দেশে এসেছেন অনেক দিন হলো, এবার ফিরতে হবে গন্তব্যে। তবে এবার গিয়ে ফিরলে আর যাবেন না, এটাই প্ল্যান। সেই সুবাদে কোনো একটা বিশেষ প্রয়োজনে বাহিরে গিয়েছে। রাহার শরীর আগে থেকেই অনেকটা অসুস্থ ছিল। মায়ের মন সেটা বুঝতে অসুবিধা হলো না, তবে স্বামীর সাথে রাগারাগি হয়েছে ভেবে অসুস্থতাকে এতটাও আগ্রহ দেখালো না। ভেবেছে ঝগড়াঝাটি করছে, তাই চোখ মুখ এমন। ঝগড়াঝাটি করার জন্য অবশ্য বকাবকি করেছে। অবশ্য ছেলে মেয়ে বড় হয়ে গেলে তাদেরকে আর কতটাই বা বকাবকি করা যায়। এতক্ষণ ফ্লোরে ছুপ ছুপ রক্তের দাগ থাকলেও এবার যেন রক্তের বন্যা বয়ে যাচ্ছে। পেটের ভয়ঙ্কর রকম ব্যথা, তার উপর এমন বিভৎস অবস্থা দেখে মেয়েটা ভয়ে কুঁচকে লইল। কি করবে না করবে সেটাই যেন মস্তিষ্কে আসলো না। বিছানার এক কোনায় বসে চোখের পানি মুছতে লাগলো। তিশানকে বেশ মনে পড়ছে। রাহা জানে তার সাথে ভালো কিছু হচ্ছে না। এই যে নিজের শরীর থেকে এভাবে রক্তক্ষরণ হচ্ছে, এটা কিসের লক্ষণ সেটা কি তার বোঝার বাকি? এই মুহূর্তে তিশানের স্পর্শ আর ভরসা অনেক বেশি প্রয়োজন ছিল। রাহা হাত বাড়িয়ে কোনো রকমে কষ্ট করে মোবাইলটা কাছে টেনে নিল। তিশান অনেকগুলো ফোন কল আর মেসেজ দিয়ে রেখেছে আগেই, একটারও রেসপন্স করেনি। রাহা এবার নিজেই কল করলো। তিশান সেদিন অফিসে যায়নি। অফিস থেকে ফিরে যদি আমার তাজকে দেখতেই পাবো না, তবে আমি অফিসে কেন যাব, এটাই তার কথা। রাহার কল পেয়ে তিশান খুশিতে লাফিয়ে উঠল। কল রিসিভ করে কানে তুলতেই বলল, তাজ, কেমন আছিস তুই? তিশানের সেই পরিচিত কণ্ঠস্বর। আর এই আহ্লাদে রাহার সহ্য হলো না। প্রচন্ড রকম অসহায়ত্ব নিয়ে রাহা ফুপিয়ে উঠল। তিশান ব্যস্ত কণ্ঠে বলল, কি হয়েছে তাজ? একদম কান্না করবি না তাজ, আমি আসি তোকে নিতে। আমি খেলে আসবি তো? রাহা নিজেকে সামলাতে পারতেছে না। কিভাবে তিশানকে এই খবর দিবে সে? কই ভেবেছিল ভালো খবরটা দিয়ে তিশানকে খুশি করাবে, অথচ এখন কিনা এমন একটা বাজে খবর দিতে হবে। রাহার সমস্ত মাথা ঘুরে গেল, মনে হচ্ছে এক্ষুনি সেন্সলেস হয়ে যাবে। রাহা মিনমিনে কণ্ঠে বলল, তিশান ভাই, ক্ষমা করুন আমায় প্লিজ। রাহা ক্ষমা চাচ্ছে, এটা তো ভালো কথা। তিশানের মন বড় হলো। তার ধারণা রাহা তার ভুল বুঝতে পেরেছে। খুশিতে বাকবাকুম করতে লাগলো। তাজ, ও তাজ, শোন। রাহা, এই রাহা। নিস্তব্ধ, ওপাশে কোনো রকম শব্দ নেই। তিশানের হাসি হাসি মুখটা মলিন হয়ে গেল। কোনো এক অজানা ভয়ে সমস্ত শরীর ঠান্ডা হতে লাগলো। সিরিয়াস মুহূর্তে মাথায় কিছু আসে না। চাইলেই মুনতাহারাকে কল করতে পারে, অথচ এটা মাথায় আসছে না।
কোনো রকম উড়েই যেন 20 মিনিটের রাস্তা 12 মিনিটে বাইকে করে এসে পৌঁছালো রাহাদের বাসায়। মুনতাহারা তিশানকে দেখে তো মহা খুশি, একে তো সে আসে না, তার উপর মেয়ের সাথে ঝগড়াঝাটি করে যেহেতু এসেছে তার মানে সব মিটমাট। মুনতাহারার সাথে 1 মিনিটও ব্যয় না করে তিশান দৌড় লাগালো রাহার রুমে। তিশানের এমন অবস্থা দেখে মুনতাহারাও ঘাবড়ে গেলেন, তিশানের পিছু পিছু ছুটলো সেও। বিছানার ঠিক কোনায় রাহার অবচেতন শরীর লুটিয়ে পড়ে আছে, সমস্ত মেঝে লাল হয়ে আছে। এমন একটা অবস্থা দেখে কারো হুঁশে থাকা সম্ভব না। মুনতাহারা তিশান ভেবে নিয়েছে রাহা হাত বা কিছু কেটেছে সুইসাইড করার জন্য, কিন্তু তিশান রাহার এই অবস্থা দেখে কাছে গিয়ে থমকে গেল। রাহা দুগালে হাত রেখে চিৎকার করতে লাগলো। আমার তাজের কি হলো আন্টি? আরে কি হয়েছে ওর? তোমরা কই ছিলে? আমার তাজের কিছু হলে আমি তোমাদের কাউকে ছাড়বো না। তিশানের আহাজারি মুনতাহারার কানে যাওয়ার নয়, সে নিজেই চিৎকার করতে লাগলেন। আমার মেয়ে, কি হলো রে? আমার মেয়ের এত রক্ত, অসহায় আমার মেয়েটার কি হলো? তিশান রাহাকে পাজাকলো করেই নিচে দৌড়ে চলে গেলেন, 1 সেকেন্ডও যেন ব্যয় করতে চাচ্ছিল না। মুনতাহারার অবস্থা ততক্ষণে নাজেহাল। নিজের বাসায় চোখের সামনে মেয়ের এই দৃশ্য কোনো মাই বা সহ্য করতে পারবে? হসপিটালে বসে আছে তিশান, মুনতাহারা, শরীফুল আর রোকেয়া বেগম। সবার মুখে হতাশা। কি থেকে কি হয়ে গেল কারো জানা নেই। এজন্যই বুঝি বলা হয় যে বিপদ আসতে চোখে দেখা যায় না। কখন বিপদ আসবে কেউ জানে না। তানিয়া বারবার কল করে আপডেট জানতে চাচ্ছে, কিন্তু ডাক্তারই তো এখনো কোনো কিছু জানায়নি। তিশান কপালে হাত ঠেকিয়ে বসে আছে। সুন্দর সহজ সরল জীবনটা কেমন জটিল হয়ে গেল। জীবনটা তো এমন ছিল না। কি থেকে কি হয়ে গেল? কি এমন পাপ করলো যে জীবনে এমন অভিশাপ নেমে আসলো? তিশান মনে করার চেষ্টা করলো যে হ্যাঁ, সে ইবরাজের দেওয়া সব স্মৃতি রাহার কাছ থেকে মুছে দিতে চেয়েছিল বলেই ইবরাজ মারা যাওয়ার পর সবকিছু পরিকল্পনা করেই আগুন লাগিয়ে পুড়ে ফেলেছিল। তিশানের জেদি মন ক্ষেপে উঠে বলতে লাগলো, তাছাড়া কি করতাম? রাহা সবসময় এইসব নিয়ে পড়ে থাকতো, আমার সাথে ঠিকঠাক ঝগড়াটা পর্যন্ত করতো না। ওই ছেলে স্মৃতি আঁকড়ে থাকবে কেন সে? চোখের সামনে এইসব আমি সহ্য করবো নাকি? তাই তো শুধুমাত্র সবকিছু পুড়ে ফেলেছিলাম, আর তো কিছু করিনি। জানিস তাজ, তোকে আমি কখন কিভাবে ভালোবেসে ফেলেছি তা জানি না, কিন্তু যখন দেখলাম তুই আমার সাথে আর পায়ে পা দিয়ে ঝগড়া করিস না, সারাক্ষণ কিসব ভাবিস, হয়তো প্রেমে পড়েছিলি, যা চিরকুট ঘন্টার পর ঘন্টা চোখের সামনে রেখে ভাবনার জগতে পা রাখতি। তোর হাসি খুশি মুখ তখন কেমন অদ্ভুত রকমের গম্ভীর হয়ে গেল। তারপর খেয়াল করলাম উড়নচণ্ডী রাহাকেও আর দেখি না। আমার রাহা পাখি সব সময় চুপচাপ থাকে, একা থাকে, কথায় কথায় হাসে না। ঠিক তখন আমি অনুভব করলাম, না, এমন রাহাকে আর সহ্য হচ্ছে না, আমার আগের রাহাকেই চাই। তোর মনে অন্য কারোর জন্য ভালোবাসা তৈরি হচ্ছে এটা ভেবেই আমার হিংসে হচ্ছিল। তানিয়াকে বলার পর তানিয়া বলল আমি নাকি তোকে ভালোবাসি, তাই এমন হিংসে হচ্ছে। জানিস তো, সেদিন আমি স্বীকার করিনি যে আমি তোকে ভালোবাসি। শুধু মনে হয়েছিল তোকে আর এইভাবে দেখতে পারবো না, তুই অন্য কারো স্মৃতি নিয়ে বাঁচবি তাও দেখতে পারবো না। এরপর সবকিছু আমি ধ্বংস করে দিলাম। অথচ তখনও তুই মন মরা হয়ে থাকতি, যা আমার হৃদয়ে ব্যথা দিত। তোকে খুশি করার জন্য সেদিন তোর হাতে গিটার তুলে দিয়েছিলাম। বহুদিন পর তোর মুখে হাসি দেখে ভালো লেগেছিল, আবার হিংসেও হচ্ছিল যে তুই গিটার পেয়ে কেন এত খুশি হবি। কিন্তু এইসব অধিকার দেখানো তখনও আমি শুরু করিনি। একসময় মনে হলো তুই আমার হাতের পুতুল হয়ে থাকবি, তোমাকে আমি যেইভাবে খুশি সেইভাবে সাজিয়ে রাখবো। সেটার জন্য তোকে আমার হতে হবে, শুধুই আমার। এরপর আমি তোকে ডিরেক্ট বিয়ে করে নেই, শুধু তোর উপরে আমার অধিকার ফলাতে। প্রথম থেকে ভালো না বেসে তোর জন্য আমি এতটুকু করেছি, তাহলে এবার ভাব যে আমি এখন তোকে ভালোবেসে ঠিক কি কি করতে পারি। তোকে সহজেই ছেড়ে দিচ্ছি না তাজ। ইহকাল পরকাল সব কালেই তুই তিশানের, আমার নামে দলিল করা তুই, আমার ব্যক্তিগত সম্পত্তি, যার উত্তরাধিকারী কেবল আমি। আগামী কয়েকশো কোটি বছরে এই সম্পত্তির উত্তরসূরি আসবে না। কলমটা থেমে গেল। তিশান বসে বসে এক কোণায় রাহার নামে রাহাকে ভেবে এই চিঠিটা লিখলো। অবচেতন মনেই লেখাগুলো কলমের আঁচলে খাতায় লিখে ফেললো। জানে না এগুলো কখনো রাহার চোখে পড়বে কিনা। রাহা এখন কেমন আছে কে জানে। একটু পরেই ডাক্তারের ডাক পড়লো। সবাইকে ডেকেছে রুমে। ডাক্তারের মুখ সহজ সরল, তার মানে জটিল কোনো কিছু হয়নি ভেবে সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো স্বস্তি পেল। তিশান এসেই ঘুমন্ত রাহার দিকে তাকালো, ইচ্ছে করেছে বউটাকে জড়িয়ে ধরতে। মনে হচ্ছে কতদিন পর এই মুখটা দেখা পেল, অথচ চোখ বন্ধ। রাহাও যদি চোখ খুলে একটু দেখতো তিশানকে, তাহলে বোধহয় দুজনের তৃপ্তি আসতো।
তিশানের ভাবনার মাঝেই ডাক্তার সাহেব ডেকে বললেন, মিস্টার তিশান, আপনার ওয়াইফ রাদিয়া তাজনিন। জি স্যার। বসুন, একটা কথা বলবো। নিজেকে শক্ত করুন। আপনারাও বসুন। তিশানের বুকে কেমন মোচড় দিল। ডাক্তার এমন কথা বলল কেন? মুনতাহারার চোখ বেয়ে পানি পড়ছে। ডাক্তার কি খবর দেবে কে জানে। আমার মেয়েটা। মুনতাহারার আহাজারি শরীফুল সান্ত্বনা দিচ্ছে তাকে। ডাক্তার তিশানের দিকে তাকিয়ে বলল, মা বেঁচে থাকলে সন্তান হবে, তাই মায়ের বেঁচে থাকা জরুরি, তাই না? তিশান তেমন কিছু বুঝলো না, শুধু ঘাড় নাড়িয়ে সায় দিল। ডাক্তার বললেন, আপনার স্ত্রী একটু দুর্বল আছে, ঠিকঠাক ঘুমায়নি, খায়নি বিদায় এটার জন্য রেস্টে থাকতে হবে। তবে কথাটা হলো, আপনার স্ত্রীর মিসক্যারেজ হয়েছে, বাচ্চাটা নষ্ট হয়ে গিয়েছে। তিশানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিশান পাথর অস্পষ্ট স্বরে বলল, বাচ্চা? উপস্থিতি সবাই অবাক হয়ে ডাক্তারের দিকে তাকিয়ে রইল। ডাক্তার বুঝলো তারা হয়তো তাহলে ব্যাপারটা জানতো না। ডাক্তার স্মিত হেসে বলল, জি, আপনার স্ত্রী 2 মাসের সন্তান সম্ভাবনা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বাচ্চাটা নেই। তিশানের চোখের কোণে পানি জমলো। পুরুষ মানুষ হয়ে ভীষণ সমস্যায় পড়লো, যেন তা না হলে এখন পুরো রুম কাঁপিয়ে কান্না করতো সে। বুকের ভেতরটা তোড়পাড় হয়ে যাচ্ছে, কিন্তু উপরে তো সেটা দেখা যাচ্ছে না। রোকেয়া বেগম চোখের কোণের পানিটা মুছে নিয়ে কান্না করতে থাকা মুনতাহারাকে সান্ত্বনা দিয়ে বলল, আমাদের মেয়ে ঠিক আছে, এটাতেই আলহামদুলিল্লাহ বোন। মুনতাহারা বোনের গলা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমার ছোট্ট মেয়েটার সাথে কেন এমন হলো আপা? আমার মেয়ের মনটাই যে ভেঙে যাবে এই খবর শুনলে। আমার মেয়ে ফুলের মতো স্নিগ্ধ নিষ্পাপ, কেন আমার এই মেয়ের সাথে এত বড় দুর্ঘটনা ঘটবে আপা? তিশানের বুকের ভেতর হাতুড়ি পেটা করছে। কেমন যেন মনে হচ্ছে নিজের পাপের শাস্তি তার স্ত্রীর সন্তানকে পেতে হলো। পাপ করলে শাস্তি পেতে হবেই, এটা তিশান হাড়ে হাড়ে বুঝতে পারলো। সে কোনো মায়ের বুক খালি করেছিল কিনা জানে না, তবে অভাগা সে সন্তানের মুখ দেখার আগেই ধ্বংসলীলা দেখে নিল। প্রকৃতি কাউকে ছাড় দেয় না বুঝি? যে মানুষের অস্তিত্ব নেই তাকে কি পুরো পৃথিবী খুঁজে পাওয়া যায়? যায় না তো। তেমনি মৌকেও খুঁজে পাওয়া গেল না। তবে এটা জানা গিয়েছে যে মৌ আত্মহত্যা করেছে। সজ্ঞানে রেল লাইনে ঝাঁপ দিয়েছে। চলন্ত ট্রেন মৌর সুন্দর দেহটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। হাত পা মাথা নাড়ি বুড়ি এক এক দিকে ছিটকে পড়েছে। মৌয়ের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। যে বা যারা মৌকে হারিয়েছে কেবল তারা ভেবে নিয়েছে এটা মৌ হতে পারে, কারণ মৌ যে এলাকায় রেল লাইনে কাটা পড়েছে সেই এলাকাটা একেবারে অপরিচিত। সেখানে মৌকে কেউ চেনে না। এদিকে দেহের কোনো অংশ স্পষ্ট ছিল না তাকে চেনার মতো। মৌয়ের আত্মা হাসতে হাসতে বিদায় নিয়েছে এই ভেবে যে আমি সুখী হইনি, তাই ওদেরকে সুখী হতে দেব না। আমি চলে গেলাম নাগালের বাইরে, যাতে তোমরা আমাকে খুঁজে না পাও। জবাবদিহির জন্য সত্য মিথ্যার মার পেঁচে রেখে গেলাম তোমাদের। আমাকে খুঁজে পাবে না সত্যিটা জানার জন্য। তোমাদের মধ্যে ঝামেলাটা লেগে থাকুক অত্যন্ত কাল অবধি। তোমরা বেঁচে থেকেও যেন মরার মতো বেঁচে থাকো। মনে রাখবে যে মরে গেল সে যেন মুক্তি পেল। তিশান সত্যি মৌকে খুঁজে পেল না। অবশ্য এসবে এখন খেয়ালও নেই। রাহাকে বাসায় নিয়ে এসেছে। রাহা যখন শুনেছে তার বাচ্চাটা আর নেই, তখন তিশানকে জড়িয়ে ধরে সে কি কান্না। সবচেয়ে কষ্টের ব্যাপার, তিশানকে খুশির খবরটা দিতে পর্যন্ত পারল না। তিশান রাহাকে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদিস না তাজ, আমরা একদিন সত্যি সত্যি বাবা মা হব। তুই মা হবি, দেখিস। রাহা ফুপিয়ে উঠল। এই ছোট্ট জীবনে কত কিছু ঘটে গেল মেয়েটার সাথে। জীবনের সমীকরণ এত জটিল সেটা জানা ছিল না। রোকেয়া বেগম মুনতাহারা সহ সব গার্ডিয়ান রাহাকে মাথায় তোলা ফুলের মতো যত্নে রাখার আহ্বান জানালেন তিশানকে। তিশান রাহাকে কতটা কিভাবে যত্নে রাখবে সেটা সে জানে। মেয়েটার মনের অবস্থা ভালো না, শরীরও ভালো না। এই অবস্থাটা খুব কঠিন। পাশে কেউ না থাকলে নিজেকে নিঃস্ব লাগতে পারে। রাহা একটু পরপর ফুপিয়ে কেঁদে ওঠে। নিজের মধ্যে এক বিষণ্ণতা কাজ করছে। কিছুতেই মনটা হালকা হচ্ছে না যেন। শরীর থেকে প্রচুর পরিমাণে ব্লাড গিয়েছে, যে কারণে শরীর প্রচুর দুর্বল। শোয়া থেকে উঠে বসার শক্তিটাও নেই। গায়ে কাঁথা দেওয়া। রাত তখন 12টার উপরে। রাহার চোখের ঘুম হালকা হলো। পাশে তাকিয়ে দেখলো তিশান কপালে হাত ঠেকিয়ে রাহার পাশে কুচো হয়ে শুয়ে ঘুমিয়ে আছে।
কি ভীষণ মায়া লাগে মানুষটার জন্য, অথচ সে কি না। না, রাহার অন্য সব ভাবতে ইচ্ছে করে না। রাহার কেবল মনে হয় আমার স্বামী দুনিয়ার সবচেয়ে উত্তম স্বামী। সত্যি তিশান উত্তম স্বামী, এটা ভাবলেই রাহার শরীর মন দুটোই হালকা লাগে। অসুস্থ দুর্বল হাতটা ধীরে ধীরে উঠিয়ে রাহা ঘুমন্ত তিশানের গালে রাখলো। খোঁচা খোঁচা দাড়িতে হাতের তালুতে সুরসুরি লাগছে যেন। রাহার মনে হলো ঠিক কত হাজার বছর পর এই মানুষটার সংস্পর্শে আসলো সে। তিশান তাকে মেরেছে, বিশ্রী কথা বলেছে, রাগ দেখিয়েছে। এসব মনে হলেই রাহার মনটা অভিমানে হু হু করে ওঠে। খুব ভালোবাসার মানুষের প্রতি তো আমাদের হুটহাট অভিমান ঝেঁকে বসে। রাহার চোখ ভিজে আসে। ইদানিং এত বেশি কান্না করতে হয়েছে তাকে। রাহা ভাবলো তিশানের জন্য তাকে এক ফোঁটা চোখের পানিও ফেলতে হয়নি। এ যাবৎকাল যতবার কান্না করতে হয়েছে সবটাই ইব্রাজের জন্য। ইব্রাজকে হারিয়ে প্রথমে কান্না করতে হয়েছে, এরপর ঠিক এতদিন পরে এসেও ইব্রাজের ইস্যু নিয়ে আবার তার এত সুন্দর সংসারটায় ঝামেলা সৃষ্টি হলো। তাকে অনবরত কান্না করতে হলো, স্বামীর রাগের শিকার হতে হলো, সব শেষে নিজের গর্ভের সন্তানটাও হারালো। রাহা বুক চিরে দীর্ঘশ্বাস নেমে আসলো। রাহার আহাজারি হয়তো তিশান টের পেয়ে গেল। ফট করে চোখ থেকে ঘুম চলে গেল। চোখ খুলেই দেখতে পেল তার প্রেয়সী একদম তার নিকটে এসে দু চোখ ভরে তাকে দেখছে, এক হাত তার গালেও। মাঝরাতে এই দৃশ্য দেখার মতো শান্তি আর কিছু আছে বলে জানা নেই তার। তিশান একটু এগিয়ে এসে নিঃশব্দে রাহার কপালে চুমু খেলো। এ যেন সুখের মাঝেও আরো একদলা সুখ ছিটিয়ে দেওয়া। রাহার ঠোঁটের কোণে হাসি আর চোখের কোণে পানি, এ সুখের বর্ণনা হয় না। ঘুম কই? রাহা দু হাত বাড়িয়ে দিয়ে বলল। ধরেন উঠবো, ওয়াশরুমে যাব। তিশান আস্তে করে রাহার পাশ থেকে উঠে গেল। যেমন করে মা তার নবজাতককে ঘুম পাড়িয়ে সঙ্গ ত্যাগ করে, রাহার গা থেকে কাঁথা সরিয়ে কোলে তুলে নিল। তিশানের উন্মুক্ত বুকে রাহার লজ্জায় মুখ লুকালো। এখনো সদ্য বিবাহিতা রমণীর মতো লজ্জা পায় মেয়েটা। ওয়াশরুমের দরজা খুলে রাহাকে কোল থেকে নামিয়ে দিয়ে দাঁড়িয়ে রইল তিশান। রাহা ভ্রু কুঁচকে বলল, যাচ্ছেন না কেন? যেতে হবেই। রাহা দরজা ঠেলে দিয়ে হাসতে হাসতে বলল, অসভ্য একটা, যাবেন না মানে? বাইরে দাঁড়ান। তিশান দরজার দিকে পিঠ দিয়ে মাথা চুলকিয়ে মুচকি হাসলো। মেয়েটার সাথে এখনো লাগতে ভালো লাগে, মিষ্টি সেই ঝগড়া। মেয়েটা এত স্নিগ্ধ যে শুধু মায়া করতে ইচ্ছে করে। 3 দিন অফিস কামাই দিয়ে তিশান রাহাকে সেবা যত্ন করেছে। আজকে অফিস গিয়েছে। যাওয়ার সময় তিশান কয়েকশো বার রাহাকে সাবধান করে গিয়েছে যেন বিছানা থেকে না নড়ে। এই শরীর নিয়ে কিচ্ছু করতে হবে না। মা বউ দুজনেই অসুস্থ, তাই একজন খালাকে খবর দিয়ে এনেছে কাজ কাম করে দেওয়ার জন্য। অফিস যাওয়ার পর থেকে এই পর্যন্ত তিশান কয়েকবার কল করেও ফেলেছে। কয়েকদিন তিশানের সাথে সাথে থেকে রাহা কেমন যেন আজকে ফাঁকা ফাঁকা অনুভব করছিল, হয়তো মিসও করছিল। একটা মানুষ এভাবে সারাক্ষণ সাথে সাথে থাকলে কেই বা তাকে মিস না করে। কি করবে ভেবে না পেয়ে রাহা তিশানের বই খাতা ঘাঁটতে গিয়ে একটা ডায়েরি পেল। অন্যের ডায়েরি অনুমতি ছাড়া ধরা ছোঁয়া নিষেধ, কিন্তু রাহা নিজের মনকে বোঝালো সে আমার স্বামী, আমার পৃথিবী, তাই তার সবকিছুতে আমার অনুমতি আছেই। এটা জপতে জপতে ডায়েরিতে হাত দিল। বেশ মুগ্ধ হয়ে ডায়েরির পাতাগুলো ঘেটে দেখলো। একটা পৃষ্ঠা বললে ভুল হবে, একটা শব্দ রাহাকে ছাড়া অন্য কিছু বা অন্য কাউকে নিয়েছিল না, সব রাহাকে ঘিরে। এমন দৃশ্য দেখলে কার মন ভালো হবে না? মেয়েদের মন তো নরম, তাকে নিয়ে কেউ 1 লাইন ভাবলে সে 4 লাইন ভাবে। লাস্ট পৃষ্ঠাতে গিয়ে কিছু চিরকুট পেল। খুব আগ্রহ নিয়ে প্রথম চিরকুটটা খুলল, যেটা একটা সাদা পেজ। এটাতে ঠিক চিরকুটও বলা যায় না, চিঠি টাইপ কিছু বলা যেতে পারে। ইব্রাজকে হিংসে করা, তার সব স্মৃতি নিজের পরিকল্পনা মতো নষ্ট করে ফেলা থেকে শুরু করে সব কিছু লিখে রাখা চিঠিটাতে। রাহা বিস্মিত হলো। তিশান এগুলো করেছে? এত হিংসা তার পেটে? আসুক আজকে বাসায়। যদিও রাহা জানে যে রাহাকে দেখানোর উদ্দেশ্যে এটা লেখা হয়েছে, কারণ নিচে লেখা আছে, আমার তাজ, ক্ষমা করো আমাকে। তোকে অন্য কিছুর সাথে দেখলে আমার হিংসা হয়, ইচ্ছে করে পৃথিবী ধ্বংস করে দেই। তোর জন্য একটু একটু ধ্বংসলীলা করাই লাগে, কেন করবো না বল? তুই নিজেই আমাকে ধ্বংস করতে পারলে আমি ওইটা করলে কি আমার অপরাধ হয়ে যাবে শুনি? যদি অপরাধী হবে তাহলে আমরা দুইজনেই সমান অপরাধী। তুই ধ্বংস করেছিস আমাকে, আর আমি ধ্বংস করেছি তোর পাশের আগাছাগুলোকে। হ, এইটা ইব্রাজের বাড়ি। তোমরা কারা বাবা?
এর মধ্যেই ঘরে থাকা একটা মাঝবয়সী মেয়ে দুটো চেয়ার এনে বাহিরে দিল তাদের সামনে বসার জন্য। তিশান একটা চেয়ার টেনে রাহাকে বসিয়ে অপরটায় নিজে বসলো। স্মিত হেসে বলল, আমরা ঢাকা থেকে এসেছি চাচি, একটু কথা বলার ছিল আপনাদের সাথে। মহিলা বুঝলেন কথা যা বলার সেটা ইব্রাজকে নিয়েই বলবে। মাটিতে পিড়ে বিছিয়ে নিজেও বসলো। মেয়েটাকে ডেকে ঘরে কি আছে দিতে বলল। মেয়েটা হয়তো আড়ালে গিয়ে চিন্তায় পড়ে গিয়েছে কি দিয়ে মেহমানদারি করা যায়, কারণ এই মুহূর্তে ঘরে যে কিচ্ছুটি নেই। তা কি কইবা ক বাবা? তিশান একটু ইতস্ত বোধ করলো। রাহা বরাবরের মতো নীরব ভূমিকা পালন করছে। কেবল রাহার কাছে সবকিছু ক্লিয়ার করার জন্য মৌকে না পেয়ে ইব্রাজের বাড়িতে চলে এসেছে তিশান। ইব্রাজ আপনার বড় ছেলে তাই না চাচি? হ বাজান, বড় পোলা আসিল, আমার পোলাটা তো দুনিয়ায় নাই আর। কথাটা বলতে বলতে আঁচল টেনে চোখের পানি মুছলেন ইব্রাজের মা। চোখের কোণে পানি জমলো রাহারও। তিশান শক্ত মনের মানুষ, খুব সহজে বিচলিত হয় না, কিন্তু একটা সন্তানের জন্য মায়ের কি পরিমাণের মায়া কাজ করে সেটা এখন একটু হলেও টের পায়। ইব্রাজ কিভাবে মারা গিয়েছে আপনারা কিছু জানেন, বা মৃত্যুর কারণ সম্পর্কে? জানুম না কেন বাজান, মানুষের হায়াত মওয়াতের কথা তো আর কেউ কইতে পারবো না, আল্লাহর হাতে সব কিছু। আমার পোলার হায়াত আসিল না, হ্যারে আল্লাহ নিয়ে গেছে। কিভাবে মারা গেল? ডাক্তারি রিপোর্ট কইছে পোলার ফুসফুসে ক্যান্সার হইছে। পোলা আমার মেল্লা ভালা আসিল, কিন্তু ঢাকা শহরের বাতাস ভালা না বাজান, আমার পোলারে নষ্ট কইরা ফালাইছে। পাক্কা 2 বছর আমার পোলা ঢাকা শহরে চাকরির খুঁজে ঘুরছে, হেইজনের পায়ে পায়ে ঘুরছে, যে যা কইছে করছে। শেষমেশ পোলা নেশায় ডুবছে। নেশা করতে করতে নাকি কইজাটা ফুইরা গেছিল, সেইডি তো কইল ডাক্তার সাহেব। আমরা গরিব মানুষ বাজান, পোলা এত বড় রোগ লইয়া বাচ্চা থাকলেও শান্তি পাইতো না, চিকিৎসা করতে পারতাম না। মইরা গেছে, আল্লাহ নিয়া গেছে। যাক, আল্লাহ বেস্ট নসিব করুক। তিশান আর রাহা দুজনেই ছেলে হারানো মায়ের মুখের গল্প শুনছিল অধীর আগ্রহে। বুক চিরে দীর্ঘশ্বাস নেমে আসলো। আসলেই তো, মরা মানুষের জন্য আমরা কেই বা তার অপেক্ষা করি। 1 দিন 2 দিন অনেক কষ্ট লাগলেও সেটা এক সময় সহ্য হয়ে যায়। যদি কষ্ট সহ্যই না হতো তাহলে মানুষ এত এত কষ্ট বয়ে বেড়াতে পারতো নাকি? সব কাহিনী শুনে তিশানের বুক থেকে পাথর নামলো যেন। যদিও সে নিজের কাছে নিজে সৎ ছিল, কিন্তু তার পাশের মানুষটার কাছেও তো সৎ হওয়া জরুরি ছিল। হ্যাঁ, তিশান রাহার সাথে মেনেছে যে সে ইব্রাজকে হুমকি ধমকি দিয়েছে, কিন্তু ইব্রাজ তো তা শোনেনি। এরপর মারা যাওয়ার পর তো তিশান তার সব স্মৃতি রাহার কাছ থেকে মুছেই দিল। এই কাহিনী তো জানোই। তাও তিশান শিওর হওয়ার জন্য ইব্রাজের মায়ের কাছ থেকে ডাক্তারের রিপোর্টটা দেখে নিয়েছে, সাথে রাহাকেও দেখিয়েছে। ইব্রাজের মায়ের সাথে অনেকক্ষণ আলাপ হয়েছে তাদের। এর ফাঁকে এটাও জানা হয়েছে যে ঢাকা থেকে আরেকটা মেয়ে আসতো মাঝে মাঝে, এসে টাকা কড়ি দিয়ে যেত। বলতো সে নাকি ইব্রাজ যেই বাসায় থাকতো সেটার পাশের বাড়ির মালিকের মেয়ে। ইব্রাজকে ভাইয়ের মতো দেখতো, আর তাই মৃত্যুর পর পরিবারের খোঁজ খবর নিত। কিন্তু বেশ কয়েকদিন যাবৎ আসে না। আসবেই বা কি করে, সে যে দুনিয়ায় নেই। তিশান জানে এটা মিথ্যে নয়, কারণ কয়েকদিন পর পর টাকা দিয়ে তিশানি মৌকে পাঠাতো। ইব্রাজের পরিবারের ব্যাপারে রাহাদের বাড়িওয়ালার থেকে সব জেনেছিল তিশান। তারপর কিছুটা মায়া থেকেই মৌকে পাঠাতো। বিদায়ের সময় ইব্রাজের মায়ের জোড়াজড়িতে রাহা আর তিশান 2 মুঠো ভাত খেয়ে গেল পুঁটি মাছের ঝোল দিয়ে। রাহার তেমন তৃপ্তি হলো যেন খেয়ে। মনে হলো অনেকদিন পর পেট পুড়ে ভাত খেয়েছি। তখন ওরা কানাইপুর গ্রামের একটা মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছে। এখানে গাড়ি পাওয়া যায় না, আর একটু হাঁটলে গরু গাড়ি পাওয়া যাবে। রাহা অধীর আগ্রহে আছে গরুর গাড়িতে চড়ার জন্য। মেঠো পথের দুপাশে এঁকে বেঁকে নদী চলে গিয়েছে। রাহার কথায় তিশান ঠাট্টা করে বলল, চলো মহারানী, আমরা তবে এই গ্রামে একটা কুঠুরি তৈরি করি। আমাদের রাজ্য হবে কেবল এটা। আমি নদী থেকে মাছ ধরে নিয়ে আসবো, আর আমার বউ সেগুলো রান্না করে খাওয়াবে।
তিশানের কথায় রাহার একটা ভালো লাগা কাজ করলো। যদিও এমন কিছু হবে না, তাও কল্পনা করতেই যেন রাহা সেই রাজ্য দেখে ফেললো। কি সুন্দর! রাহা চোখ বন্ধ করে শ্বাস নিল। চোখ খুলেই দেখলো তিশান তার সামনে হাঁটু গেড়ে বসে আছে, হাতে কতগুলো ফুল, যার একটা ফুলও রাহা এর আগে কখনো দেখেনি। কচুরি পানা সহ আরো অনেক রং বেরঙের ফুল। রার হাসি পেল খুব, সাথে ভালোও লাগলো। মনে পড়ে গেল সেই রাতের কথা, যে রাতে তিশান প্রথম রাহাকে প্রপোজ করেছিল, তাও বিয়ের প্রপোজাল। রাহা দু হাত মুঠো করে ফুলগুলো নিল, মিষ্টি হেসে তিশানের গলা জড়িয়ে ধরলো। তিশান আলতো করে রাহার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কপালে আহ্লাদি চুমু খেলো, কানে এসে ফিস ফিস করে বলল, ভালোবাসি তাজ। রাহা লজ্জা পেল, মুখ লুকিয়ে বলল, আমি খুব সরি তিশান ভাই। তুই এখনো ভাই ডাকবি আমায়? রাহা হেসে ফেলল। তিশান রাহাকে আলতো জড়িয়ে রেখে বলল, কোনো সরি টরি বলতে হবে না, সব ঠিকঠাক হয়েছে, এইটাই অনেক। এবার তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলেই হলো। রাহা ভ্রু কুচকে জানতে চাইল, আমি কি অসুস্থ নাকি? আমি তো সুস্থই। এখন কনসেপ্ট করতে পারবি? তিশানের কথায় রাহা যথেষ্ট লজ্জা পেল। এটা কোনো প্রশ্ন হলো তিশান ভাই? এটা কোন জাতের প্রশ্ন যেই জাতেরই হোক, যতদিন তুই আবার কনসেপ্ট না করছিস আর আমি বাবা হতে না পারতেছি না, ততদিন তুই আমার কাছে অসুস্থই থাকবি। রাহা প্রচুর হাসলো তিশানের পাগলামো কথা শুনে। গ্রামের স্নিগ্ধ মুগ্ধ বাতাস, সবুজ শ্যামল চারিপাশ দেখতে দেখতে যেন রাহার অসুস্থ শরীর একেবারে সুস্থ হয়ে গেল। চোখে মুখে স্বস্তির ভাব, মনে হচ্ছে বহুদিনের বহুকালের ক্লান্তি কেটে গিয়েছে। দেখতে দেখতেই একটা গরুর গাড়ি পেয়ে গেল ওরা। তিশান রাহাকে কোলে তুলে গাড়িতে বসিয়ে দিল। গরুর গাড়ির লোকটা যেন লজ্জা পেল এতে। রাহা মুচকি হাসলো। তিশানও উঠে বসলো গাড়িতে। গাড়ি চলতে লাগলো। সারি সারি সবুজ গাছপালা ফেলে রেখে চলে যাচ্ছে বহু দূরে। দূর থেকে কেউ যেন হাতছানি দিয়ে ডেকে বলছে, আমার চঞ্চলতা, আপনার পায়ে ধুলো আমার এই মাতৃভূমিতে পড়েছে, এই জন্য আমার পরম সৌভাগ্য। দেখুন না, ঠিক আপনার মতো এই প্রকৃতি কি অদ্ভুত চঞ্চল হয়ে উঠেছে। বাতাসে আনন্দ দোল খাচ্ছে, গাছেরা আপনাকে ছুতে বেকল, আকাশটাও আজ বড় উজ্জ্বল। আপনার ভালো হোক চঞ্চলতা, আপনার হৃদয় জুড়ে থাক সুখের নীল আকাশ। আপনি হাসুন, আপনার হাসিতে এই ভূমি সুরভিত হোক। দূরের আকাশে এক টুকরো মেঘের আড়ালে কেউ কি দাঁড়িয়ে আছে? রাহার চোখ ঝাপসা হয়ে আসে। সময়ের আবরণে লুকিয়ে থাকা কেউ একজন ছিল, শুধুই এক ঠুনকো অনুভূতি। রাহা প্রাণ ভরে শ্বাস নিল। তিশানের বাহুতে ঝাপটে ধরে কাঁধে মাথা রাখলো। তিশান নিজেকে সঁপে দিল তার মহারানীর নিকট। নিজেকে বড্ড সুখী মনে হলো। রাহার মন বলে উঠল, জগতে সবাই সুখী হোক, একটা সোনার সংসার হোক, আর তিশানের মতো একটা স্বামী হোক, কিন্তু তিশানই না হোক।